সরি 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আমাদের পরবর্তী বৈদিক যুগ ছিল। হ্যাঁ, এবার আমাকে এটা বলুন যে গৌতম বুদ্ধ সম্পর্কে তো আমরা জানতে পারি। গৌতম বুদ্ধের সময়কাল কোন সময়কাল, মানে গৌতম বুদ্ধের যে আবির্ভাব হয় কোন সময় আবির্ভাব হয় গৌতম বুদ্ধের, কারোর জানা আছে? ম্যাম পরবর্তী বৈদিক যুগে তো। পরবর্তী বৈদিক যুগের ঠিক মানে শেষ পর্যায়ে, একেবারে শেষ পর্যায়ে কিন্তু আবির্ভাব ঘটে গৌতম বুদ্ধের। মানে পরবর্তী বৈদিক যুগে গৌতম বুদ্ধ বলা যায়, মানে আমি বলছি যে পরবর্তী বৈদিক যুগের শেষ পর্যায়ে গৌতম বুদ্ধের আবির্ভাব, অবশ্যই পরবর্তী বৈদিক। এটা কোন স্যার? আচ্ছা আচ্ছা, শুভদীপ স্যার, অনেকদিন পর স্যারকে দেখতে পেলাম। স্যার কেমন আছেন বলুন? হ্যাঁ ম্যাম, ভালো আছি। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এইবার হচ্ছে আমরা আসি 600 খ্রিস্টাব্দের পর, যখন হচ্ছে বৈদিক যুগ শেষ হলো, অর্থাৎ গৌতম বুদ্ধের আবির্ভাব ঘটলো এবং গৌতম বুদ্ধের মতাদর্শে সবাই বুদ্ধ ধর্মটা প্রতিষ্ঠা লাভ করলো এবং পরপর মানুষদের মধ্যে সেটা ছড়িয়ে যেতে লাগলো। সেই সময় কিন্তু অর্থাৎ 600 খ্রিস্টপূর্বাব্দে উত্তর ভারতে কয়েকটি শক্তিশালী রাজ্য গড়ে উঠলো। এদেরকে বলা হচ্ছে ষোড়শ মহাজন পদ। 16টি শক্তিশালী রাজ্য গড়ে উঠলো বা ছোট ছোট রাজ্য গড়ে উঠলো, যাদেরকে নিয়ে বলা হচ্ছে ষোড়শ মহাজন পদ। আচ্ছা, ষোড়শ মহাজন পদের নাম যদি জিজ্ঞাসা করা হয় যে ষোড়শ মহাজন পদের দু তিনটি মহাজন পদের নাম বলুন, কেউ বলতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ, শিলা ম্যাম বলুন। ব্রিজি, মল্ল, পাঞ্চাল, কুরু, বৎস, একদম। কুশল, আর মগধ এদের মধ্যে এগুলো হবে। সব থেকে সেরা কি ছিল? সুরজিৎ স্যার বলুন। হ্যাঁ, মগধ। একদম, মগধ ছিল এদের মধ্যে সব থেকে সেরা। একদমই তাই। এই ষোড়শ মহাজন পদ নিয়ে আমরা একটু আলোচনা করব প্রথমে, তারপরে হচ্ছে আমরা পরবর্তী পর্যায়ে যাব আর কি। চাবি হচ্ছে ওই আয়নার খোপে। আচ্ছা, ষোড়শ মহাজন পদ যেটি আমি বলছি, ষোড়শ মহাজন পদের অস্তিত্ব জানা যায় কোথা থেকে, মানে কোথা থেকে আমরা জানতে পারি ষোড়শ মহাজন পদের কথা? আমি বলে দিচ্ছি, লিখে নিন। বৌদ্ধ বৌদ্ধ গ্রন্থ বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়, বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় ও জৈন গ্রন্থ ভগবতী সূত্র। আমি আবারও বলছি, বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় ও জৈন গ্রন্থ ভগবতী সূত্র, এই গ্রন্থে এই ষোড়শ মহাজন পদের উল্লেখ পাওয়া যায়। আর এই ষোড়শ মহাজন পদের সময়কাল কি ছিল? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে মৌর্য সাম্রাজ্যের উত্থানকাল পর্যন্ত, মানে মৌর্য সাম্রাজ্য এলো তার আগে পর্যন্ত হচ্ছে আপনার ছিল ষোড়শ মহাজন পদের অস্তিত্ব ছিল। আচ্ছা, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? কে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন? বলুন, কে প্রতিষ্ঠা করেন মৌর্য সাম্রাজ্য? চন্দ্রগুপ্ত মৌর্য ম্যাম। চন্দ্রগুপ্ত মৌর্য, একদমই তাই। চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। আচ্ছা, তাহলে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে কবে নাগাদ? 325 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। ঠিক আছে, মানে ঠিক যেই সময়ে আলেকজান্ডার ভারত ত্যাগ করলেন, মগধ থেকে আলেকজান্ডার ভারত ত্যাগ করলেন, ঠিক সেই সময় কিন্তু মৌর্য সাম্রাজ্যের আধিপত্য বিস্তার হতে শুরু করলো। সেটা হচ্ছে 325 খ্রিস্টাব্দ, সরি আমার খালি খ্রিস্টাব্দ হয়ে যাচ্ছে, আমি বিসি এডি বলি, আমার এটা সুবিধা হবে। মানে 325 বিসি,
ঠিক আছে, তাহলে ষোড়শ মহাজন পদের সময়কাল কি ছিল? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টপূর্ব 325, এটা কি 325 খ্রিস্টপূর্ব পর্যন্ত। আচ্ছা, এইবার যেখানে আসবো, এই যে ষোড়শ মহাজন পদ, এই ষোড়শ মহাজন পদের নামগুলি কি কি ছিল, অর্থাৎ 16টি যে মহাজন পদ ছিল এর নামগুলি কি কি ছিল। সবগুলো জানার প্রয়োজন নেই, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সে কটা জানলেই আমাদের কাছে যথেষ্ট। শিলা ম্যাম তো বেশ কয়েকগুলি বললেন, সুরজিৎ স্যারও বললেন, আশি ম্যাম হাত তুলেছিলেন কিন্তু আমি জিজ্ঞাসা করলাম না। আচ্ছা, আমি বলে দিচ্ছি, একটু নোট করে নেবেন। কাশী, কাশী, কৌশল, অঙ্গ, মগধ, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য আর গান্ধার। ঠিক আছে, আমি বোধহয় এখানে 9খানা নাম বললাম, 9খানা নাম বললাম, এছাড়া আরো ছিল, টোটাল 16খানা ছিল। ঠিক আছে, এই 9খানা একটু গুরুত্বপূর্ণ, তাই এই 9খানার নাম বললাম। আমি আবারও বলে দিচ্ছি, কাশী, কৌশল, অঙ্গ, মগধ, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য এবং গান্ধার। আচ্ছা, এখানে যে কটা নাম বললাম এর মধ্যে বেশ কিছু নাম কিন্তু আমরা মহাভারতে পাই। হয়তো আপনাদের শোনা, এই যেমন পাঞ্চাল, পাঞ্চাল রাজ্যের ছিলেন পাঞ্চালী মানে দ্রৌপদী। তারপর হচ্ছে গান্ধার, গান্ধার রাজ্যের ছিলেন গান্ধারী। কুরু, কুরু মানেই তো হচ্ছে কৌরব। মানে এই মানে একটা জিনিস বোঝা যায় এখান থেকে, এই ষোড়শ মহাজন পদের সময়ে কিন্তু মহাভারতটাও মানে রচিত হয়েছিল। মানে কুরুক্ষেত্রের যে যুদ্ধ এই ষোড়শ মহাজন পদের সময়কালের মধ্যেই পড়ছে। আচ্ছা, এইবার এই যে ষোড়শ মহাজন পদ, অর্থাৎ 16টা যে মহাজন পদ গড়ে উঠলো উত্তর ভারতে 16খানা জায়গায়। এবার এই 16খানা মহাজন পদের মধ্যে কিন্তু এক প্রকার বচসা সৃষ্টি হলো, অর্থাৎ মানে নিজেদের মধ্যেই এক প্রকার মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল। এবং সেখান থেকে কি হলো, ষোড়শ মহাজন পদগুলিকে বিনষ্ট করে চারটি মানে একদম প্রভাবশালী 4টি মহাজন পদ গড়ে উঠলো। ওই 16টাকে নিয়ে মোট 4টি গড়ে উঠলো। এবং এই 4টির নাম কি কি? কৌশল, অবন্তী, বৎস এবং মগধ। ষোড়শ মহাজন পদগুলি নিজের প্রত্যেকেই চাইলো কি যে আমরা প্রত্যেকেই স্বতন্ত্র হব, প্রত্যেকেই চাইলো, এবং সেজন্য ওদের নিজেদের মধ্যে এক প্রকার বচসা সৃষ্টি হলো, যার কারণে ওই 16টা মহাজন পদ ভেঙে মানে এক জায়গায় হয়ে গিয়ে তৈরি হয়ে গেল 4টি প্রধান মহাজন পদ। তার নামগুলি কি কি? কৌশল, অবন্তী, বৎস এবং মগধ। এই 4টি মহাজন পদ প্রধান হয়ে গেল। এবার এই তো 4টি রাজ্য তো তৈরি হয়ে গেল, এবং এই 4টি রাজ্য তৈরি হয়ে গিয়েও কিন্তু শান্তি নেই। এই 4জনই চাইলো যে আমরা নিজেরাই রাজত্ব করব বলে 4জন আবার নিজেদের মধ্যে মারামারি করতে শুরু করে দিল। এবার এই মারামারি করতে 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 এই যে রাষ্ট্র চতুষ্টয় এরা সবাই পরাজিত হয়ে শেষ পর্যন্ত মগধ কি করলো, বাকি যে 3টে রাজ্য রয়েছে সবাইকে পরাজিত করে দিল, দিয়ে মগধই হয়ে উঠলো একদম একা একটাই মহাজন পদে পরিণত হলো, যে হলো মগধ। সে হয়ে গেল সার্বভৌম ক্ষমতার অধিকারী। যে কারণে আমি বললাম এদের মধ্যে সর্বশক্তিশালী কোন মহাজন পদ ছিল, সুরজিৎ স্যার উত্তর দিলেন মগধ। মগধ কিন্তু এইভাবেই সর্বোৎকৃষ্ট অর্থাৎ সর্বশক্তিশালী হয়ে উঠতে পেরেছিল। আমি আবারও একবার বলে দিচ্ছি, উত্তর ভারতে মোট 16খানা রাজ্য গড়ে উঠলো, ছোট ছোট রাজ্য 16খানা গড়ে উঠলো। কবে নাগাদ? খ্রিস্টপূর্ব 600 মানে 600 খ্রিস্টপূর্ব নাগাদ। এবং সেই ষোড়শ, যাদেরকে বলা হচ্ছে ষোড়শ মহাজন পদ, এবং এই 16টা মহাজন পদ নিজেদের মধ্যে বচসার সৃষ্টি করলো। একটা বচসার কারণ কি ছিল? প্রত্যেকেই চাইছিল নিজেদেরকে প্রতিষ্ঠা করতে, কিভাবে না স্বতন্ত্র রাজ্য হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাইছিল।
এবং যখনই নিজেদের প্রতিষ্ঠা লাভের একটা প্রচেষ্টা এলো, তখনই নিজেদের মধ্যে একটা মারামারি সৃষ্টি হলো, দ্বন্দ্বের সৃষ্টি হলো, এবং সেই দ্বন্দ্ব চলাকালীন 16টি রাজ্য জুড়ে গিয়ে হয়ে গেল 4টি প্রধান রাজ্য। কি কি 4টি প্রধান রাজ্য? কোশল, অবন্তী, বৎস এবং মগধ। এবং এই 4টি প্রধান রাজ্য হয়ে গিয়েও কিন্তু শান্তি এলো না। এই 4টি প্রধান রাজ্যও চাইলো কি, যে আমরাও প্রাধান্য লাভ করবো, করে কি করলো, নিজেদের মধ্যে এরাও হচ্ছে ক্ষমতার অধিকারী হতে গিয়ে মারামারি শুরু করে দিল। এবং মগধ সে বাকি এই 3টি রাষ্ট্রকে পরাজিত করে মগধ হয়ে উঠলো আর্যাবর্তে সার্বভৌম ক্ষমতার অধিকারী। মগধ একমাত্র মহাজন পদ রূপে প্রতিষ্ঠা লাভ করলো, স্বাধীন মহাজন পদ। এইবার মহাজন পদ রূপে তো মগধ প্রতিষ্ঠা লাভ করে নিল, মগধ শক্তিশালী হয়ে গেল, ও আর্যাবর্তে সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়ে গেল। তাহলে ও একা যেটা 16টা অংশে বিভক্ত ছিল সেটা একটা হয়ে গেল। তাহলে একজনের পক্ষে কি এই 16টা রাজ্য এত সুবিশাল একটা সাম্রাজ্যকে শাসন করা সম্ভব? সেটা তো সম্ভব নয়। এবার কি হলো, এই যে মগধ নিজে যে প্রতিষ্ঠা লাভ করলো, এই মগধকে কেন্দ্র করে কিছু 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 অখণ্ড সাম্রাজ্য গড়ে উঠলো। মগধ ছিল একটা সুবিশাল সাম্রাজ্য, সেই মগধকে কেন্দ্র করে আবার কিছু 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 অখণ্ড সাম্রাজ্য দেখা দিল। এবার এই যে মগধের প্রথম যে রাজবংশ মানে কি বলে শাসন করেছিল, কেউ বলতে পারবে না সেই রাজবংশের নাম কি ছিল, বা কে কে শাসন করেছিল? যদি কারো জানা থাকে তো চেষ্টা করতে পারি। চন্দ্রগুপ্ত মৌর্য। না ম্যাম, মৌর্য তারা তো অনেক পরে নন্দবংশ এসেছে। ছিল। হ্যাঁ স্যার, ও নন্দবংশ। আচ্ছা, আমি না, না। বুঝতে পারলাম না। নন্দ না। না নন্দে আসবো অবশ্যই স্যার, নন্দে আসবো। প্রথমে ম্যাম আচ্ছা, হর্ষঙ্ক, হ্যাঁ, হর্ষঙ্ক রাজবংশ, যিনি প্রথম যে রাজবংশ এলো মগধে সেটি হলো হর্ষঙ্ক রাজবংশ। আর হর্ষঙ্ক রাজবংশের পরে এলো শিশুনাগ রাজবংশ। ঠিক আছে, এবং এই হর্ষঙ্ক রাজবংশ যেটি বলছি, এই হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে না, জরাসন্ধের পিতা বৃহদ্রথ। এটা লিখে নিন, জরাসন্ধের পিতা বৃহদ্রথ ছিলেন মগধের প্রথম রাজবংশের স্থাপয়িতা। মগধের প্রথম রাজবংশের স্থাপয়িতা ছিলেন জরাসন্ধের পিতা বৃহদ্রথ, যে ছিল কি, এবং রাজবংশের নাম কি ছিল? হর্ষঙ্ক রাজবংশ। রাজবংশের নাম ছিল হর্ষঙ্ক রাজবংশ। আচ্ছা, মানে মোটামুটি ষোড়শ মহাজন পদ সম্পর্কে যা যা বলার ছিল আমি বলেছি। ষোড়শ মহাজন পদ যে জিনিসটা আসলে কি, এটা সম্পর্কে যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে তো বলুন, না হলে আমি ষোড়শ মহাজন পদ থেকে কিছু প্রশ্ন এবার লেখাবো। যদি ষোড়শ মহাজন পদ যেটুকু আমি বললাম এটুকুর মধ্যে কারুর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তো মানে নিশ্চিন্তায় করতে পারেন। ম্যাম, আর ওই শিশুনাগ বংশের প্রধান নেতা বা রাজা কে ছিলেন, মানে বিশেষ খ্যাতি সম্পন্ন যদি কোনো একজনের হ্যাঁ ম্যাম, নাম বলেন? এটাতেও আসবো, অবশ্যই শিশুনাগে তো ঢুকবো, অবশ্যই। আচ্ছা, এছাড়া আর কোনো প্রশ্ন? দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, এইবার যেটা করাবো বললাম, শিশুনাগ রাজবংশের প্রতিষ্ঠাতা শিশুনাগই ছিল, যতদূর আমার মনে পড়ছে শিশুনাগই ছিল। শিশুনাগের নাম অনুসারেই শিশুনাগ রাজবংশ হয়েছিল। আচ্ছা, এইবার যদি প্রশ্ন করা হয়, আমি সবার উদ্দেশ্যেই বলছি, যদি প্রশ্ন করা হয় যে ষোড়শ মহাজন পদ কি, সেক্ষেত্রে আপনারা কি উত্তর দেবেন? একটাই কথায় একটা বাক্যে উত্তর দেন, ষোড়শ মহাজন পদ কি?
সেক্ষেত্রে উত্তরটা আমি কি পাবো? আচ্ছা শাহিনা ম্যাম অবশ্যই বলুন। এক্ষেত্রে বলা হবে যে উত্তর ভারতে গড়ে ওঠা 16টি ছোট ছোট জনপদ। ম্যাম আচ্ছা ময়না ম্যাম, ম্যামের কাছ থেকে শুনে নেবো, তারপর বলবো শাহিনা ম্যামকে। আচ্ছা ময়না ম্যাম বলে নিন। উত্তর ভারতে কিন্তু সবগুলো ছিল না, একটা কিন্তু দক্ষিণ ভারতে ছিল, সেটা হচ্ছে অশোকটা দক্ষিণ ভারতে ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা তো প্রশ্ন, এটা তো আসবো একদম একদম। না, দারুণ। উত্তর ভারতে ম্যাম শুধু উত্তর ভারতে তো পড়লে হবে না তো তাহলে। না 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 না, ম্যাম এটা কি দেখুন যেহেতু ভারতীয় উপমহাদেশ শুধুমাত্র বললেই কি একটি হবে? ছিল, না না, যখন ষোড়শ মহাজন পদ গড়ে ওঠে তখন কিন্তু উত্তর ভারত থেকেই কিন্তু তার পত্তন শুরু হয়, এবং পরে তো সেটা বিস্তৃতি লাভ করে, এবং দক্ষিণ ভারতে অশোক নামে একটি কিন্তু স্বাধীন সাম্রাজ্য ছিল। আর সেটা তো এক্সট্রা অ্যাডিশনাল কোশ্চেনে আসবো এটাই। একদম একদম ময়না ম্যাম দারুণ বলেছেন। তাহলে ম্যাম, তাহলে উত্তর ভারত দক্ষিণ ভারত না বলে যদি বলি যে ভারতীয় উপমহাদেশে অনেকগুলি জনপদ গড়ে উঠেছিল, তাহলেই তো। হ্যাঁ হ্যাঁ একদম একদমই তাই, একদম হবে একদম। আচ্ছা এবার আমি একটু বলি, আহ, যদি আমাকে জিজ্ঞাসা করা হয় তো আমি এভাবেই তৈরি করেছি আর কি, যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে মৌর্য সাম্রাজ্যের উত্থান পর্বে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে মৌর্য সাম্রাজ্যের উত্থান কাল পর্বে ভারতীয় উপমহাদেশে একটি অখণ্ড রাজ্যের পরিবর্তে 16টি রাজ্য গড়ে উঠেছিল, যাকে ষোড়শ মহাজনপদ বলতে পারি। ম্যাম আর একবার বলুন। এটা কি বলা চলে? মানে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এটা কি বলা চলে? হ্যাঁ ম্যাম, খুব সুন্দর হয়েছে এটা। ম্যাম একদম। রাজ্য না বলে বলছি জনপদ বলাটা বেস্ট হবে ম্যাম, হ্যাঁ কারণ তখন তো বলুন। রাজ্য বলা হতো না, মানে ওই রাজ্যটার পরিবর্তে যদি জনপদ বলা তাহলে আচ্ছা কেমন হ্যাঁ হতো হ্যাঁ ম্যাম? হ্যাঁ, অখণ্ড জনপদ গড়ে উঠেছিল, তাই তো রাশিমা ম্যাম? হ্যাঁ ম্যাম, হ্যাঁ, মানে জনপদ একদম বলাটা মনে হচ্ছে একটু বেশি ভালো হতো। একদম হবে, কেন হবে না, অবশ্যই। চলুন লিখে নিন তাহলে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে মৌর্য সাম্রাজ্যের উত্থান এই কাল পর্বে ভারতীয় উপমহাদেশে একটি রাজ্যের পরিবর্তে 16টি জনপদ গড়ে ওঠে, যাকে ষোড়শ মহাজনপদ বলা হয়। আচ্ছা এইবার এখান থেকে ছোট 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 করে আমি কতগুলি প্রশ্ন বলবো, আপনারা লিখে নিন। আচ্ছা এই যে মানে ষোড়শ মহাজন পদ বলছি, আচ্ছা আমি তার আগে একটা প্রশ্ন করে নিই, আমি কাকে জিজ্ঞাসা করি, আচ্ছা আর নাফিসা ম্যাম আছে, নাফিসা ম্যাম একটু চেষ্টা করুন উত্তর দেওয়ার। যে বৈদিক যুগের কথা আমরা জেনেছি, বৈদিক যুগের ভাষা কি ছিল? ম্যাম বৈদিক যুগের ভাষা ছিল ভারতীয় আর্য ভাষা বা প্রাচীন ভারতীয় আর্য ভাষা। ওটাকে আবার বৈদিক ভাষাও বলা হতো। বৈদিক ভাষাও বলা হতো একদম। কিন্তু এখানে এখানে দেখা যাচ্ছে মানে যখন আমরা ষোড়শ মহাজন পদে এলো তখন কিন্তু আর ওই হচ্ছে মানে বৈদিক ভাষা কিন্তু আর নেই, তখন সেটি হচ্ছে প্রাকৃত হয়ে গেল। মানে ষোড়শ মহাজন পদ মানুষের ভাষা ছিল প্রাকৃত ও সংস্কৃত। ভাষার পরিবর্তন হলো, এই যে আমরা বলি না ইন্দো ইউরোপীয় শাখা থেকে হচ্ছে আমাদের বাংলা ভাষার সৃষ্টি হয়েছে, প্রাকৃত অপভ্রংশ মাগধীর মধ্য দিয়ে। এই পরবর্তী মানে পর্যায় পর্যায়ে কিন্তু আমরা আসবো, সময়ে সময়ে কালক্রমে মানুষের মুখে মুখে এগুলো পরিবর্তন ঘটেছে। আচ্ছা এবার এই ষোড়শ মহাজন পদের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। এখানে একটা জিনিস আছে, এই যে তারা যে কৃষিকাজ করত সেই সময়ের কৃষিকাজের একটা কর প্রচলিত ছিল, যেই করটিকে বলা হতো ভাগা।
ভাগা, সেই ভাগা করটি কেমন ছিল? উৎপাদিত ফসলের 6/1 খাজনা দিতে হতো। আবারও বলছি, উৎপাদিত ফসলের 6/1 খাজনা দিতে হতো, যাকে বলা হতো ভাগা। তাহলে ষোড়শ মহাজন পদের আমলে বা সময়কালে উৎপাদিত ফসলের 6/1 খাজনা দেওয়া হতো, যাকে ভাগা বলা হতো। হ্যাঁ, আপনার কোন বিষয় ছিল গ্রাজুয়েশনে? হ্যাঁ ম্যাম, আপনার কোন বিষয়ে অনার্স ছিল? আমার তো অনার্স ছিল না ম্যাম, ও আচ্ছা আমি আচ্ছা। 5 বছর গ্রাজুয়েশন করেছি। আমার বাংলা, এডুকেশন আর ইতিহাস 3টে বিষয় ছিল। এবার আমি কেন বাংলা বলি, যেহেতু আমার বাংলাতে বিএড এবং এমএ, তাই আমাকে যে কেউ সাবজেক্ট জিজ্ঞাসা করলে আমি বাংলা বলি। আমি পাস কোর্সে পড়েছি, মানে আপনার ডিএলএড করার পর গ্রাজুয়েশন পাস কোর্সে করি। আর আমাকে যখন ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছিল, আমি কিন্তু পাস কোর্সই বলেছি যে আমি পাস কোর্সে গ্রাজুয়েশন কমপ্লিট করি। আমার 3টি বিষয় ছিল, বাংলা, ইতিহাস এবং শিক্ষাবিজ্ঞান। কারণ আমি তো ওখানে তো এমএ বা বিএড এগুলো তো শো করাতে পারবো না। ম্যাম একটা কথা বলবো? হ্যাঁ অবশ্যই। ম্যাম বলছি যে ইতিহাসটা এত ডিটেলসে লাগবে, মানে এত ডিটেলসে? না হলেও চলবে, না হলেও চলবে। যদি একবার ঢোকে, হয়তো দেখা যাচ্ছে যে সেই জিনিসটা জানে, যখন ওর ভেতর ঢুকবে তখন প্রয়োজন। আর যদি ভেতরে না ঢুকে, তাহলে হালকা হালকা জানলেই চলবে, কোনো অসুবিধা নেই। ম্যাম এরকম আলোচনা করলে ভালোই হচ্ছে, কিন্তু মানে মানে জানা হয়ে যাবে। সবটাই আমি হ্যাঁ। বারবার আমি আপনাদেরকে বলেছি, সবটাই ডিপেন্ড করবে আপনার ওপর। আপনি বিষয়ের কতটা গভীরে যাচ্ছেন সেটার উপরেই নির্ভর করবে ওনাদের প্রশ্ন বানটা। ঠিক আছে, যে আপনি যখন ওরা বুঝবে না যে এই ব্যাপারটা সম্পর্কে আপনি জানেন, বেশ ভালোই জানেন, তখন ওরা চেষ্টা করবে গভীরে যাওয়ার। আর যখন বুঝবে যে না, যতটুকু আমাদের মানে যতটুকু জানার প্রয়োজন, যতটুকু ওরা মানে আশা করছিল উত্তর, সেটুকুই এনাফ, তখন ওরা পরবর্তী পর্যায়ে চলে যাবে। ঠিক আছে। ম্যাম এগুলো জানা হচ্ছে আপার প্রাইমারিতেও কাজে লাগবে। একদম, আমার তো মনে হচ্ছে আপার প্রাইমারি খুব শীঘ্রই ছাড়বে, মানে 26-এর ভোটটাকে কেন্দ্র করছে আর কি, যতদূর যা শুনছি আপার প্রাইমারি ছাড়বে। ভোটের আগে একটা আপার প্রাইমারি আসবেই আপার প্রাইমারি এসএলএসটি। আর যদি যদি এসএলএসটির কেসটা ঠিকঠাক করে মেটে আর কি, আপার প্রাইমারি এসএলএসটি খুব শীঘ্রই আসবে, খুব শীঘ্রই ম্যাম আমরা আসবে। হ্যাঁ বলুন। আমরা যাবো না ভোটের আগে? হ্যাঁ, আপনাদের তো ভোটের আগে আমি তো চিন্তা ভাবনা রেখেছিলাম যে আপনাদের নিয়োগটা করবে সিরিয়াসলি। আমি আগেও আপনাদেরকে বলেছি যে মানে আমার যা অ্যাজাম্পশন ছিল, মানে আমার নয়, আমরা প্রত্যেকেই এটা ভেবেছিলাম যে 2026-এর ফেব্রুয়ারিতে আপনারা স্কুলে যাবেন, এইটাই আমরা ভেবেছিলাম। মানে সরস্বতী পূজা, সবসময় তো সরস্বতী পূজাকে কেন্দ্র করে হয়, তো 2026-এ সরস্বতী পূজা পড়েছে 23শে জানুয়ারি, যা দেখলাম আমি। তো এরকম জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ আপনারা স্কুলে যাবেন। কিন্তু এই যে এরকম ওবিসি মামলার অজুহাত দিয়ে যে এরকম 6 থেকে 7 মাস পিছিয়ে দেবে, এটা তো কেউ জানতো না। 20-22টা ইস্যু ছিল, 20-22টা একদিন না একদিন মিটতো, কিন্তু ওবিসির দোহাই দিয়ে যে এত পিছিয়ে যাবে কেউ ভাবতে পারেনি। এটা তো নতুন করে আমদানি হলো এটা। আর এনআইওএস আপনাদের সাথে আসছে না, এটুকু নিয়েও নিশ্চিত থাকুন। কি বলি বলুন। ম্যাম উনি তো লন্ডনে গিয়ে সব লন্ডভন্ড করে দিচ্ছে। হ্যাঁ তাই করছে তো। সোজা হাঁটছে, আবার পিছনের দিকে ব্যাক করে হাঁটছে, মানে মান সম্মান একটুও নেই ওনার। না না না, ও বলে লাভ নেই। সুনিতা উইলিয়ামকে সুনিতা চাওলা বলে দিল, সেটা নিয়ে হ্যাঁ কম একদম। নাকি? কোনো কথাবার্তার কোনো নেই, মানে কি যে কি বলবো আর। সে সুনিতা ম্যাম উইলিয়াম আপারের আপারের নোটিফিকেশন কি ওই ভোটের আগে দিতে পারে, তারপরে পরীক্ষা হয়তো পরে নেবে? হ্যাঁ হ্যাঁ, মানে দেখুন, আমি মানে যা বুঝছি
আজকে ডিএ মামলা ছিল, ডিএ মামলাটাকে আবার পিছিয়ে দিয়েছে, মানে ডিএটাকে নিয়ে তো ঘাটবেই, এটা পেছাবে, এটা জানা জিনিস। ডিএ এখন ভোটের আগে হচ্ছে না, ঠিক আছে। এইবার ওবিসি মামলাটা যায়, এই তো কপিল সিব্বল 3 মাস সময় নিল, ঠিক আছে। 3 মাসের মধ্যে যদি কিছু হয় তো ভালো, নাহলে আরো একটা হিয়ারিং ডেট পাবে। ওই ওনার যার যেরকম প্ল্যানিং, উনি ওই ভোটের আগেই, অর্থাৎ 2025 সালের ঠিক অক্টোবর নভেম্বর মাস নাগাদ উনি হুহু করে ছাড়বে। ফর্ম ফিল আপ করিয়ে এখন তারপরে ভোট হবে, যা হবে ভোটের পর। ফর্ম ফিল আপটা করিয়ে ভোট হবে। হ্যালো হ্যাঁ শুভদীপ স্যার বলুন। ম্যাম, বলছিলাম যে বিএড অ্যাপিয়ারিং এ কি আপনার এই এনভায়রনমেন্টে বসা যায়? আমি ঠিক জানি না স্যার, যাই বোধহয় এনসিটির রুলে তো এটাই আছে, অ্যাপিয়ারিং হলে বসা যাবে। হ্যাঁ বসা যায়, বসা যাবে। কেন বলছি, এই এই যে রিসেন্ট যে মাদ্রাসার যে রিক্রুটমেন্টের যে ব্যাপারটা হলো, মাদ্রাসায় তো বসতে দিয়েছিল, যারা হচ্ছে বিএড অ্যাপিয়ারিং ছিল তাদের এক্সামে বসতে দিয়েছিল মাদ্রাসা, এটা নিয়ম হবে। অ্যাপিয়ারিং হলে সে আপার প্রাইমারিতে বসতে পারবে। কিন্তু এই রুল তো সব জায়গাতেই সমান। ইন্টারভিউ নোটিশের ডেট, যেদিনকে ইন্টারভিউ নোটিশ দেবে সেই ডেট অনুযায়ী আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে। যেমন ধরুন এই যে নোটিশ দিল, ফার্স্ট নোটিশ যেটা হচ্ছে আপনার এর দিল, এই যে স্পেশাল এডুকেটর যেটা নিয়োগ হবে, এর নোটিশ কবে দিল? পরশুদিন দিল, তাই না? আচ্ছা আমি ধরেই নিচ্ছি ধরুন মার্চের 20 তারিখ দিল, তাহলে এই মার্চের 20 তারিখ পর্যন্ত আপনার কোর্স কমপ্লিট থাকতে হবে। মার্চের 21 তারিখে যদি আপনার কোর্স কমপ্লিট হয়, আপনি কিন্তু ইন্টারভিউতে বসতে পারবেন, এইরকম অনুযায়ী হয়। এবার মানে এটা ইন্টারভিউ নোটিফিকেশনের কথা বলছি, ঠিক আছে। এবার মার্চের 20 তারিখ, আমি একটা ডেট ঠিক মনে নেই, মার্চের 20 তারিখে এক্সামের ডেট দিল, ইন্টারভিউ নোটিফিকেশন ডেটে দেবে, সেই ডেট পর্যন্ত আপনার কোর্স কমপ্লিট থাকতে হবে। যেই কারণে 20-22 হচ্ছে আমাদের রিক্রুটমেন্টে ওরা হচ্ছে ওই বাদ গেল, মানে এখনো মামলা চলছে এই কারণের জন্য। আচ্ছা এবার যেখানে ছিলাম আমি, কতদূর পর্যন্ত বলেছিলাম বলুন তো? সেই ভাগা বললাম না, ভাগা? হ্যাঁ ম্যাম, কর যেটা দেওয়া হতো ভাগা হ্যাঁ কর। হ্যাঁ ভাগা ভাগা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই সময় হচ্ছে এক ধরনের মুদ্রার কথা খুব জানা যায়, সেই মুদ্রার নাম ছিল নিষ্কা। নিষ্কা নামক এক ধরনের মুদ্রার কথা জানা যায়, যেটি হচ্ছে আপনার বহুল দামি মুদ্রা ছিল। আচ্ছা, মহাজন পদে যে সমস্ত রাজা ছিলেন, তখন তো মুসলিম শাসক আসেনি, সবাই কিন্তু হিন্দু সম্প্রদায়ের ছিলেন। এইবার এই যে ষোড়শ মহাজন পদ পাচ্ছি, এই ষোড়শ মহাজন পদের মধ্যে মল্ল নামক একটি মহাজন পদ ছিল। একমাত্র এই মল্ল নামক মহাজন পদে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। ষোড়শ মহাজন পদগুলির মধ্যে মল্লতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। ম্যাম ব্রিজিতেও তো ছিল, মল্ল বিজিতে আসবো ম্যাম, বিজিতেও আসবো, অবশ্যই বিজিতেও ছিল, যার আলাদা নাম ছিল, তাকে বলা হতো গণসংঘ। আচ্ছা এটা মল্ল, ঠিক আছে। এইবার আচ্ছা মল্ল যেটা আমি বলছি, তৎকালীন মল্ল বর্তমান উত্তরপ্রদেশের পূর্বাংশ। এইবার যেখানে ছিলাম ব্রিজি, ব্রিজিতে কি হয়েছিল? ব্রিজি হচ্ছে এখন নেপালের ওই সাইডে চলে গেছে, মানে ওই অঞ্চলে বর্তমান। ব্রিজিতে কি হতো? ব্রিজিতে ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, যাকে বলা হতো গণসংঘ। আর এই ব্রিজি মহাজন পদের হচ্ছে দখল করেছিলেন অজাতশত্রু, পরে পরে দখল করে নিয়েছিলেন অজাতশত্রু। আচ্ছা
আচ্ছা, এইবার এইবার যে জায়গাটায় আসবো সেটি হচ্ছে ওই ম্যাম যেটা বলছিলেন একদম অসমক, অসমকে আসবো। তালবস্যায় ম ক। অসমক ছিল দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ, যেটি দক্ষিণ ভারতে ছিল। সেটি কোথায় অবস্থান ছিল অসমকের? তেলেঙ্গানা, বর্তমান তেলেঙ্গানা যেটি, এখানে ছিল অসমকের মানে কি বলবো অবস্থান, যেটি গোদাবরী ও নর্মদা নদীর মাঝখানে, যেটি ছিল দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় যে ষোড়শ মহাজন পদগুলির মধ্যে কোন কোন মহাজন পদ মহাভারতের সঙ্গে সম্পর্কিত, কি উত্তর দেবেন? গান্ধার, পাঞ্চাল, মগধ, পুরু, পুরু। পুরু, হ্যাঁ, চেদি, চেদিও হবে। অঙ্গ, অঙ্গ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবার আমি প্রথমে কি বললাম যে মল্ল আর বিজিত আমরা দেখতে পাচ্ছি মানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বরাবরই ছিল। এবার কম্বোজ নামক একটা মহাজন পদ ছিল, যেটি পূর্বে ছিল না। পূর্বে শাসক ব্যবস্থা ছিল রাজার দ্বারা, কিন্তু পরবর্তীতে এতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয়। আচ্ছা, দিল্লির আদি নাম কি ছিল? যেটা বর্তমান দিল্লি, সেটা কোন মহাজন পদ ছিল? মগধ। না ম্যাম, মগধ না, কুরু। বর্তমান যেটি দিল্লি ওটা ছিল কুরু, আর যার রাজধানী ছিল হস্তিনাপুর। আচ্ছা, এই যে মল্ল, ঠিক আছে, মল্লর দুটি রাজধানী ছিল, একটা হচ্ছে পাওয়াপুরি আর কুশীনগর। মানে এটা বলার কারণ আছে, আমি একটু আসলাম এই জায়গাটায়। মল্লদের দুটি রাজধানী ছিল, একটা হচ্ছে পাওয়াপুরি আর কুশীনগর। কুশীনগর কেন বিখ্যাত? গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। হ্যাঁ, পরিনির্বাণ লাভ করেছিলেন এখান থেকে, তাই কুশীনগর বিখ্যাত। আর পাওয়াপুরি বিখ্যাত হচ্ছে জৈনদের পবিত্র স্থান। জৈনদের পবিত্র স্থান ছিল হচ্ছে পাওয়াপুরি, আর কুশীনগর হচ্ছে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের স্থান। একদম একদম। কোন গাছের তলায়? ম্যাম পিপুল গাছের তলায়, লুম্বিনীতে। বা অশ্বত্থ বা পিপুল গাছের তলায়। পিপুল গাছের তলায়। পিপল গাছের তলায়। পিপুল পিপুল কুল। বাবা, ম্যাম পিপুল গাছেরই আরেক নাম অশ্বত্থ গাছ না? না আমি তা জানি না ম্যাম, পিপুল নামই জানি, পিপুলই তো বলি। জানতে হবে, এটা হতে পারে পিপুল গাছের অপর নাম অশ্বত্থ গাছ। আচ্ছা চলুন, মোটামুটি এই ষোড়শ মহাজন পদ থেকে আরো অনেক প্রশ্ন হয়, মোটামুটি এগুলো জানলেই আমাদের হবে। আচ্ছা, যেটা ময়না ম্যাম বললেন মগধ হচ্ছে বর্তমানের বিহারের পাটনার গয়াতে পড়ছে মগধ যেটা ছিল। পশ্চিমবঙ্গে কিছু ছিল না, আমি না কিছু বলে খালি পশ্চিমবঙ্গকে খুশি, পশ্চিমবঙ্গে কিচ্ছু ছিল না, যেহেতু উত্তর ভারতে ওইগুলোই সব চলে গেল। আচ্ছা, এইবার হচ্ছে ষোড়শ মহাজন পদ শেষ। ষোড়শ মহাজন পদ থেকে আমার আর কিছু বলার নেই। আপনাদের যদি কিছু জানার থাকে বা আপনারা যদি কিছু জানেন অবশ্যই জানাতে পারেন ষোড়শ মহাজন পদ থেকে। আচ্ছা, এইবারে হচ্ছে মাঝখানে কিছু কিছু পর্যায়ে আমরা ঢুকবো।
এইবার দেখুন, এই যে বলছি 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 325 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এর মধ্যে কিন্তু বেশ কিছু ঘটনা ঘটছে। যেমন কি কি, আমাদের গৌতম বুদ্ধের কিন্তু আবির্ভাব হলো। গৌতম বুদ্ধের জন্ম কত সালে হয়েছিল, কার মনে আছে? গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন 563 খ্রিস্টপূর্বাব্দে। গৌতম বুদ্ধের পিতার নাম কি ছিল আর মাতার নাম কি ছিল? মাতার নাম মনে হচ্ছে গৌতমী যশোধরা। বলশ্রী। যশোধারা, একদম। মাতার নাম ছিল যশোধারা আর স্ত্রীর নাম ছিল যশোধারা। গৌতমী মাতা বলশ্রী মহামায়া মনে দেবী। হয় মাতার নাম, ম্যাম। মাতা মায়া আচ্ছা, দেবী, মাতা মায়া দেবী আর স্ত্রী বোধহয় যশোধারা। হ্যাঁ শাহিনা বানুন। না ম্যাম, কিছু নয়, এগুলো গুলিয়ে যায়, কার মাথা কে হ্যাঁ, এইবার গৌতম বুদ্ধ থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে হয়েছিল ইন্টারভিউতে। গৌতম বুদ্ধের ছেলের নাম কি? রাহুল মনে হচ্ছে। রাহুল। এটা আমার স্টার মার্ক করা আছে বড় বড় অক্ষরে। গৌতম বুদ্ধের ছেলের নামটা, শুদ্ধোধন। হ্যাঁ, পিতা শুদ্ধোধন, মায়া দেবী হলেন মাতা, স্ত্রী হলেন যশোধারা, আর ওনার ছেলে ছিলেন রাহুল। রাহুলটাকে একদম হাইলাইটার দিয়ে স্টার মার্ক করা আছে। রাহুলটা তার মানে ইন্টারভিউ কোশ্চেন, তাহলে এত স্টার মার্ক করা আমার থাকতো না। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে হচ্ছে এবার হচ্ছে আপনার এর মাঝে গৌতম বুদ্ধের জন্ম হলো 563 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে হচ্ছে 540 খ্রিস্টপূর্বাব্দে মহাবীরের জন্ম হলো। আচ্ছা, মহাবীর কোন ধর্ম প্রবর্তন করেছিলেন? জৈন ধর্ম। জৈন ধর্ম। মহাবীর কততম ছিলেন তীর্থঙ্কর? 24তম। 24তম। আর 23তম তীর্থঙ্করের নাম কি? পার্শ্বনাথ। পার্শ্বনাথ। আর একটা ব্যাপার জিজ্ঞাসা করবো, গৌতম বুদ্ধের কথা তো আমরা সবাই জানি, উনি কোথায় মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। মহাবীর কোথায় হচ্ছে সিদ্ধি লাভ করেছিলেন? মনে হয় ওই লুম্বিনীতে। হ্যাঁ ম্যাম, লুম্বিনী, এটা কোথায় যাই না, মনে পড়ছে না। লুম্বিনীতে জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করেন লুম্বিনীতে। জিম্ভিকা নামক একটি গ্রামে, বিহারের জিম্ভিকা নামক একটি গ্রামে, শাল গাছের নিচে। না, দিয়ে দাও, দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে, এইবার হচ্ছে আসবো একটা ভালো জায়গায়। এবার আলেকজান্ডারে ঢুকবো। আলেকজান্ডার ছাড়া ভারত আবার হয় নাকি? আলেকজান্ডার তো ভারতের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আলেকজান্ডার কোন দেশের কি বলে ওটাকে, পরিদর্শক বলে তো? হ্যাঁ, পরিদর্শক ছিলেন। ম্যাম গ্রিক দেশের। ম্যাম গ্রিক লুম্বিনী গৌতম বুদ্ধের না কি উল্টো পাল্টা হয়ে গেল মনে হচ্ছে। দাঁড়ান, লুম্বিনী গৌতম বুদ্ধ। বিহারে বৈশালী বলেছিলেন মহাবীরের। দাঁড়ান, কি হয়েছে তোমার বলো? কি হয়েছে? খাবি না বাবা, দিয়ে দিয়ে দাও। তুই খাবি না? তুই তোকে হয়ে গেছে। হ্যাঁ, লুচির জন্য যোগ দুটো রেখে দুটো দিয়ে দাও। হ্যাঁ, এবার দাঁড়ান, বলুন বিথিকা ম্যাম কি বলছিলেন, বলুন। বলছি লুম্বিনী গৌতম বুদ্ধের না নেপালের কপিলাবস্তুর সাক্ষ্য প্রদান্ত লুম্বিনী নামক স্থানে, এটা গৌতম বুদ্ধ। আর মহাবীর হলো বিহারের বৈশালী। বিলম্ব, হ্যাঁ লুম্বিনী বিলম্ব গ্রামে হ্যাঁ প্রতিবাদ ম্যাম, করেছে। লুম্বিনী আর ওই মহাপরিনির্বাণ। কুশনগর, এই হ্যাঁ, দুটোই ওনার সাথেই জড়িত। মানে গৌতম একসাথে বুদ্ধের সাথেই জড়িত। আচ্ছা, মহাবিনির্মাণ আর মহাপরিনির্বাণ, এ দুটো আছে। এবার মহাবীরের জন্ম হয়েছিল বিহারে। ঠিক আছে, বিহারে জন্মগ্রহণ করেছিলেন মহাবীর, এবং উনি হচ্ছে সিদ্ধি লাভ করেন বা পরম জ্ঞান লাভ করেন জিম্ভিকা নামক গ্রামে, বিহারে রিজুপালিকা নদীর তীরে আর কি, শাল গাছের নিচে সিদ্ধি লাভ করেন। আচ্ছা, এবার যেখানে ছিলাম, আলেকজান্ডারের কাছে ছিলাম। ঠিক আছে, আলেকজান্ডার তো ছিলেন গ্রিসের রাজা। গ্রিসের হচ্ছে ম্যাসিডনের রাজা ফিলিপের পুত্র ছিলেন আলেকজান্ডার, যিনি কোথায় একটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলেকজান্ডার থেকে, আলেকজান্ডার কবে কোথা থেকে ভারতে আসেন?
বলুন আলেকজান্ডার কবে কোথায় থেকে ভারতে আসেন? আচ্ছা, আমি বলছি, আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 356 থেকে ওই 323 এইরকম একটা সময়ে হিন্দুকুশ পর্বত অতিক্রম করে ভারতে আসেন। মানে ওনার 356 থেকে 323 ওনার মানে সময়কাল আর কি, ঠিক আছে। খ্রিস্টপূর্ব 356 থেকে উনি হিন্দুকুশ পর্বত অতিক্রম করে ভারতে আসেন এবং উনি এসে ঝিলাম নদীর তীরে পুরুষ সাথে যুদ্ধ করেন এবং যুদ্ধ করে উনি জয়ী হয়েছিলেন। পুরুষ সাথে একটা আমরা গল্প তো আছে, কোন ক্লাসে? ক্লাস 7 বোধহয়, ক্লাস 7 এ রয়েছে। কোন গল্পের না নাম বলুন? এইটা আছে চন্দ্রগুপ্ত মৌর্য বলে। সিন্ধু তীরে, হ্যাঁ সিন্ধু হ্যাঁ তীরে, হ্যাঁ সিন্ধু এইটা ময়না ম্যাম। হ্যাঁ এইটা আছে। হ্যাঁ class 8 এ। সত্য সেলুকাস কি বিচিত্র হ্যাঁ। এই দেশ। আর একটু একদম, ভালো লাগে একদম। ভারতবাসী হ্যাঁ। মিথ্যা কথা বলতে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিখ্যাত ক্লাস 8, ঠিক ঠিক। আসলে চাকরি পাওয়ার পর আমি আগে কোচিং এ পড়াতাম, বাংলাই পড়াতাম কোচিং এ, ওই হচ্ছে আপনার 5 to 10। চাকরি পাওয়ার পর আর তো কোচিং এ যাওয়ার সময় হয়ে ওঠে না, মানে পুরো দুটো সেশন এই নিয়ে বলতে গেলে পুরো বন্ধ হয়ে গেল। আমার লাস্ট মাধ্যমিকের ব্যাচ ছিল 2024-এ যারা মাধ্যমিক দিয়েছে ওদের ব্যাচটা লাস্ট গেছে, 25-এ তো আর হলো না। আচ্ছা, এইবার হচ্ছে যেখানে ছিলাম, উনি হচ্ছে পুরুকে তো পরাজিত করলেন, কি কি যুদ্ধে না হিদাম পাশের যুদ্ধে উনি জয়লাভ করলেন এবং ওনার ওখান থেকেই হচ্ছে ভারত অভিযান শুরু হলো। উনি হচ্ছেন তখন মগধে, উনি যখন সরি আলেকজান্ডার যখন হচ্ছে মগধে এলেন তখন মগধে শাসন করছেন কিন্তু অলরেডি নন্দবংশ এসেছে, ঠিক আছে। মগধের সিংহাসনে তখন নন্দবংশ চলে এসেছে। নন্দবংশের সময়কালে উনি হচ্ছেন ভারতে আসেন। আর আলেকজান্ডারের গুরু কে ছিলেন? এটা বাচ্চাদের প্রশ্ন, বাচ্চাদের ইতিহাস বইতে পাই। আলেকজান্ডারের গুরু কে ছিলেন? অ্যারিস্টটল। অ্যারিস্টটল ছিলেন আলেকজান্ডারের গুরু, আর আলেকজান্ডার ছিলেন অ্যারিস্টটলের প্রধান শিষ্য। আচ্ছা, এই ঠিক এইখানেই, অর্থাৎ যে সময় আলেকজান্ডার যে সময় ভারতে আক্রমণ করেন, মানে আলেকজান্ডারের যুগেই কিন্তু আমাদের প্রায় ঐতিহাসিক যুগ শেষ হয়ে ঐতিহাসিক যুগের সূচনা ঘটলো। অর্থাৎ যে আলেকজান্ডারের যুগটাই ছিল আমাদের ভারতের প্রায় ঐতিহাসিক যুগের শেষ এবং ইতিহাস যুগের শুরু। এইবার আলেকজান্ডার হচ্ছে মারা গিয়েছিলেন কোথায় না, উনি মাত্র 33 বছর বয়সে ব্যাবিলনে মারা গিয়েছিলেন আলেকজান্ডার। আর কি হয়েছিল, কি রোগ হয়েছিল? ভুলে গেছি না কি রোগ হয়েছিল। আচ্ছা ঠিক আছে, এইবার হচ্ছে আমরা পরবর্তীতে ঢুকবো, এবার হচ্ছে মৌর্য বংশে ঢুকবো। চলুন এবার একটা চার্ট করুন যে ভারতবর্ষে কোন কোন রাজারা কোন কোন সময় শাসন করছে, মানে কোন কোন বংশ এসেছিল আর কি। পরপর পরপর একটা চার্ট আমি করতে বলবো। সরি, একদিকে লিখবেন রাজবংশ, তারপরে লিখবেন রাজধানী, তারপর প্রতিষ্ঠাতা। আচ্ছা, এটা আমি ফটো তুলে পাঠিয়ে দিই, এটা না লিখতে অনেক সময় চলে যাবে, তাহলে একটু বোঝালে ভালো হতো। হ্যাঁ ম্যাম, ঠিক তুলে দিয়ে দিন। ওটা অনেকটা না, ওটা লেখাতে অনেকটা সময় চলে যাবে। হ্যাঁ এটা ফটো তুলেই দিয়ে দিই, এটাই ভালো হবে। আচ্ছা, এইবার হচ্ছে আমি ক্লাস হয়ে গেলে ফটো তুলে দিয়ে দিচ্ছি সাথে সাথে। এবার প্রথম আসবো একেবারে হর্ষঙ্ক বংশে। হর্ষঙ্ক বংশে প্রতিষ্ঠা হয় 544 খ্রিস্টপূর্বাব্দে।
544 খ্রিস্টপূর্বাব্দে হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠা লাভ করে এবং সেটি চলে প্রায় 492 অব্দ পর্যন্ত। ঠিক আছে, এবার যে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিম্বিসার। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। আর বিম্বিসারের উপাধি কি ছিল? এটা ক্লাস 6 এর বইতেই আমরা পাই। বিম্বিসারের উপাধি কি ছিল? শ্রনিক। বিম্বিসারের উপাধি ছিল শ্রনিক। শ্রনিক বা শ্রেণিয়া ম্যাম? হ্যাঁ, শ্রনিক। শ্রনিক বা শ্রেণিক বলো, শ্রেণিয়া না, শ্রেণিক। শ্রেণিক বা শ্রনিক। ম্যাম বিম্বিসার আর বিন্দুসার এ দুটো আলাদা, এটা গুলিয়ে যায়, মানে নাম দুটো বিন্দুসার আলাদা। বিন্দুসার ছিলেন, বিন্দুসার কার ছেলে ছিল? মৌর্য। মৌর্য। বিন্দুসার বংশে চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিল বিন্দুসার। আর বিন্দুসারের পুত্র ছিল সম্রাট অশোক। আচ্ছা, যেখানে ছিলাম, ঠিক আছে, যেটা ম্যাম বলছিলেন শ্রনিক বা শ্রেণিক, সোনিয়া বা সেনিয়া, যেটা বলছিলেন ম্যাম, শাহিনা ম্যাম যেটা বলছিলেন, সেনিয়া বা সোনিয়া, এই উপাধিটাও ওনার ছিল। এই উপাধিটা উনি গ্রহণ করেছিলেন, তার কারণ হচ্ছে উনি ছিলেন প্রথম ভারতীয় রাজা যার নিজস্ব একটি সেনাদল ছিল, যে কারণে ওনাকে সেনিয়া বা সোনিয়া উপাধি দেওয়া হয়েছিল। আচ্ছা, তাহলে প্রথম মগধের প্রথম রাজবংশ হলো হর্ষঙ্ক রাজবংশ, যার প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার, যিনি মগধে শাসন করেছিলেন। ওনার হচ্ছে রাজধানী ছিল, বিম্বিসারের রাজধানী ছিল পাটলিপুত্র। ঠিক আছে, বিম্বিসারের রাজধানী ছিল পাটলিপুত্র এবং তিনি প্রায় 52 বছর রাজত্ব করেন। বিম্বিসারের উপাধি দুটো আমরা পেলাম, শ্রেণিক বা শ্রনিক আর সোনিয়া বা সেনিয়া। আচ্ছা, এইবার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে বিম্বিসারের আমলে সেই সময় একজন বিখ্যাত চিকিৎসকের কথা আমরা জানতে পারি, যার নাম ছিল জীবক। চিকিৎসক জীবক এই বিম্বিসারের আমলের একজন চিকিৎসক ছিলেন। বিম্বিসারের রাজত্বকালে মহাবীর এবং গৌতম বুদ্ধ তাদের ধর্ম প্রচার করেন এবং বিম্বিসার নিজে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এইবার বিম্বিসার তো 52 বছর ধরে রাজত্ব করলো। বিম্বিসার কিন্তু নিজে থেকে মারা যায়নি। বিম্বিসারকে তার পুত্র অজাতশত্রু যে হত্যা করে সিংহাসনে বসেছিল, বিম্বিসারকে খুন করা হয়। খুন করে অজাতশত্রু সিংহাসনে বসেন এবং তার রাজত্বকালে অজাতশত্রু ছিল হর্ষঙ্ক বংশের, ওটাকে কি বলে, সর্বশ্রেষ্ঠ রাজা। হর্ষঙ্ক বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন অজাতশত্রু, যিনি তার পিতা বিম্বিসারকে খুন করে রাজত্ব মানে সিংহাসনে বসেন এবং তিনি প্রায় 32 বছর ধরে রাজত্ব করেন। আর যিনি ওনার পিতা বৌদ্ধ ধর্মে দীক্ষিত হলেও উনি বৌদ্ধ বিদ্বেষী ছিলেন। আর ওনার হচ্ছে উপাধি ছিল কুনিক। অজাতশত্রুর উপাধি ছিল কুনিক। এবারে হর্ষঙ্ক বংশ শেষ হয়ে যাবে। হর্ষঙ্ক বংশের শেষ রাজা ছিলেন নাগ দশক। তাহলে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার এবং হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা অজাতশত্রু। হর্ষঙ্ক বংশের শেষ রাজা ছিলেন নাগ দশক। হর্ষঙ্ক বংশ এখানে শেষ হয়ে গেল। আরেকবার রিপিট করবেন হর্ষঙ্ক বংশটা? হ্যাঁ ম্যাম, হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলবো। আচ্ছা, হর্ষঙ্ক বংশর মানে প্রধান যেখানে গড়ে ওঠে মগধে। মগধ ছিল ষোড়শ মহাজন পদের প্রধান
সেই মগধে প্রথম যে বংশ গড়ে উঠলো সেটি হলো হর্ষঙ্ক বংশ, যার প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। 544 খ্রিস্টপূর্বে হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠা লাভ করে এবং এই হর্ষঙ্ক বংশের রাজধানী ছিল, শুধু হর্ষঙ্ক বংশের রাজধানী না, মগধের সর্বপ্রথম রাজধানী ছিল পাটলিপুত্র। হ্যাঁ, রাজগীর, সেখান থেকে হয় পাটলিপুত্র, যেটা বর্তমান বিহার। ঠিক আছে, এই বিম্বিসার 52 বছর রাজত্ব করেছিলেন। বিম্বিসারের আমরা দুটো উপাধি পাই, একটা হচ্ছে শ্রোণিক, একটা হচ্ছে সেনিয়া। শ্রোণিক আর সেনিয়া। আর বিম্বিসারের সময় একজন রাজবৈদ্যের কথা জানা যায়, যিনি ছিলেন জীবক, আমাদের ভারতের একজন রাজবৈদ্য জীবক। এবং বিম্বিসারের পুত্র ছিলেন অজাতশত্রু, যিনি হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা, যার উপাধি ছিল কুনিক। আর তারপরে আসে হর্ষঙ্ক বংশের শেষ রাজা, যিনি ছিলেন নাগদশক। নাগদশক কিন্তু অজাতশত্রুর পুত্র নয়, অজাতশত্রুর পুত্র ছিলেন উদয়ভদ্র। ঠিক আছে, উদয়ভদ্রের অনেক পরে নাগদশক আছে। এখানেই হর্ষঙ্ক বংশ শেষ হয়ে গেল। এবার হর্ষঙ্ক বংশ শেষ হওয়ার পরে উদ্ভব হলো শিশুনাগ বংশের। হর্ষঙ্ক বংশ শেষ, শিশুনাগ বংশের সৃষ্টি হলো। কবে সৃষ্টি হলো শিশুনাগ? হ্যাঁ ম্যাম বলছি ওই যে জরাসন্ধের পিতা ছিল বিম্বিসার বলেছিলেন, তাই তো? জরাসন্ধ না ম্যাম, অজাতশত্রু। অজাতশত্রু। আচ্ছা, ওই যে একদম প্রথমে বলেছিলেন না যে হর্ষাঙ্ক আচ্ছা বংশের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, ওই হ্যাঁ জায়গাটা। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এবার ম্যাম আমি আসি। দেখুন, এখানে হচ্ছে বিম্বিসারের মোট 4টে বউ ছিল। ঠিক আছে, এবার ওনার হচ্ছে 4টে স্ত্রীর, এই যে অজাতশত্রু হচ্ছে একজন মানে স্ত্রীর পুত্র, তেনার নাম ছিল চেল্লোনা। চেল্লোনার পুত্র ছিল অজাতশত্রু। আর আর যেটা বললাম, ওর নামটা কি বলেছিলাম, জরাসন্ধ বলেছিলাম না? জরাসন্ধ ছিল ওনার অন্য পত্নীর ছেলে। ওনার আরো যে 3টে পত্নী ছিল, তাদের নাম কৌশল দেবী, বাসবী, ক্ষেমা আর চেল্লোনা। এই 4টে স্ত্রী ওনার ছিল। এই চেল্লোনার হচ্ছে ছেলে ছিলেন অজাতশত্রু। আর জরাসন্ধ ছিলেন ওনার অন্য পত্নীর স্ত্রী। আচ্ছা, এইবার হচ্ছে শিশুনাগ বংশে আমরা ঢুকবো। শিশুনাগ বংশের যে প্রতিষ্ঠা লাভ হলো, কিভাবে হলো? নাগদশক তো হচ্ছে রাজত্ব করছে, এবং এই নাগদশককে শিশুনাগ হত্যা করলেন। এবং এই শিশুনাগ কে ছিলেন? শিশুনাগ ছিলেন নাগদশকের সভার মন্ত্রী। নাগদশকের নিজের মন্ত্রী ছিলেন শিশুনাগ। সেই শিশুনাগ নাগদশককে হত্যা করলেন এবং নিজের নামানুসারে ওই শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করলেন। বলছিলেন না, নাফিসা ম্যামই বোধহয় প্রশ্ন করেছিলেন যে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, তাই না? শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিশুনাগ, যিনি ছিলেন নাগদশকের মানে মন্ত্রী, এবং তিনি নাগদশককে খুন বলা বাজে কথা, হত্যা করে সিংহাসনে বসেন এবং নিজের নামানুসারে শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেন। এবার তিনি কিন্তু আর হচ্ছে ওই পাটলিপুত্রতে তেনার রাজধানী রাখলেন না, তিনি ওখান থেকে হচ্ছে রাজধানী সরিয়ে নিয়ে গেলেন বৈশালীতে। এই শিশুনাগ বংশের তেমন কোনো মানে কি বলবো উল্লেখযোগ্য কীর্তি আমরা তেমন পাই না। এই শিশুনাগ বংশের শুধু নামগুলো মানে প্রতিষ্ঠাতা আর শেষ রাজা নাম জানলেই হবে। শিশুনাগ বংশের শেষ রাজা ছিলেন কালাশোক। শিশুনাগ বংশের শেষ রাজা ছিল কালাশোক। এই কালাশোক কিন্তু আবার তার রাজধানীকে পাটলিপুত্রতে নিয়ে চলে এসেছিল। ও বৈশালীতে নিয়ে গেল, বৈশালী থেকে ও আবার পাটলিপুত্রে নিয়ে চলে এসেছিল। আচ্ছা, এই জায়গায় একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। কালাশোকের সময় বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, শিশুনাগ বংশ শেষ হয়ে গেল।
তাহলে আমি আবারও শিশুনাগ বংশটি বলে দিচ্ছি। শিশুনাগ বংশের সময়কাল ছিল 430 খ্রিস্টপূর্বাব্দ থেকে 364 অব্দ। ঠিক আছে, এবং যার প্রতিষ্ঠাতা ছিলেন নাগ দশকের মন্ত্রী শিশুনাগ, এবং যার শেষ রাজা ছিলেন কালাশোক। এবং এই কালাশোকের আমলে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়। কত সালে সেটি? খ্রিস্টপূর্ব 383 অব্দে। তাহলে আমাদের শিশুনাগ বংশ কিন্তু শেষ হয়ে গেল। এইবার আসবে নন্দ বংশ। শিশুনাগ বংশ শেষ হয়ে এলো নন্দ বংশ। এবার এই নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কারুর জানা থাকলে বলুন, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হ্যাঁ প্রিয়াঙ্কা ম্যাম বলুন। ধননন্দ। না ম্যাম, মহাপদ্ম নন্দ। পদনন্দ, ধর্মনন্দ শ্রেষ্ঠ। ধর্মনন্দ হলো হ্যাঁ, শ্রেষ্ঠ। মহাপদ্ম নন্দ। আচ্ছা, এবার এই মহাপদ্ম নন্দ আবার কালাশোককে খুন করে দিল। আমার খালি হত্যা করে দিল, খুন না, হত্যা করে দিল। দিয়ে উনি হচ্ছে মগধে নন্দ বংশের প্রতিষ্ঠা করলেন। আচ্ছা, এবার এই মহাপদ্মনন্দ কেন বিখ্যাত? ওনার হচ্ছে কাজের জন্য তো অবশ্যই বিখ্যাত, কিন্তু এই এখনো পর্যন্ত এই যে আমরা দুখানা হচ্ছে শাসক বংশ দেখলাম, বা এর আগে যারা শাসন করেছেন তারা সবাই ছিল ক্ষত্রিয় বংশোদ্ভূত, কিন্তু এই মহাপদ্মনন্দ কিন্তু ক্ষত্রিয় বংশোদ্ভূত নন, তিনি ছিলেন নাপিতের ছেলে। মহাপদ্মনন্দ ছিলেন নাপিতের ছেলে। তাই বলা হয় ভারতীয় রাজনীতিতে প্রথম ক্ষত্রিয় প্রাধান্যের অবসান ঘটেছিল মহাপদ্মনন্দের সময়। তাহলে নন্দ বংশ ছিল প্রথম অক্ষত্রিয় রাজবংশ। মহাপদ্মনন্দের উপাধি ছিল উগ্রসেন। মহাপদ্মনন্দের উপাধির নাম হচ্ছে উগ্রসেন। আচ্ছা আচ্ছা, ঐতিহাসিক ডক্টর রায়চৌধুরী মহাপদ্মনন্দকে, ঠিক আছে, মহাপদ্মনন্দকে ভারতের প্রথম সাম্রাজ্য নির্মাতা আখ্যা দিয়েছেন। ঐতিহাসিক ডক্টর রায়চৌধুরী মহাপদ্মনন্দকে ভারতের প্রথম সাম্রাজ্য নির্মাতা আখ্যা দিয়েছেন। আর শাহিদা ম্যাম তো বলেই দিলেন, নন্দ বংশের শেষ সম্রাট ছিলেন ধননন্দ। একদম। আর এই ধননন্দর সময় একটা ঘটনা ঘটেছিল, কি না, আলেকজান্ডার যেই সময় ভারতে প্রবেশ করছেন, আলেকজান্ডার কত সালে ভারতে প্রবেশ করেন আমি কি বললাম, কার মনে পড়ছে? কত সাল নাগাদ আলেকজান্ডার ভারতে প্রবেশ করেছিলেন? 356। একদম একদম। 356 কি 356 কি ম্যাম বলুন? খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্বাব্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। খ্রিস্টপূর্ব 356 সাল নাগাদ হচ্ছে আলেকজান্ডার ভারতে প্রবেশ করেন, এবং সেই আলেকজান্ডারের সময়ে মগধের শাসক ছিলেন ধননন্দ। আমি এটা চাণক্যতে ভালো জানা যায় এটা। আচ্ছা, আমি যেটা বলছি, বীথিকা ম্যাম আপনি যেটা বললেন 356, ওই 356তে কিন্তু ওনার জন্ম, ঠিক আছে, মানে ওই আলেকজান্ডারের জন্ম ওই সময়টায় 356 থেকে ওনার ওই 323 পর্যন্ত, ঠিক আছে, কিন্তু উনি অ্যাকচুয়ালি কিন্তু ভারতে যখন আক্রমণ করেছিলেন সেটা 327 খ্রিস্টপূর্বাব্দে, 57 না, 27, হ্যাঁ 327 খ্রিস্টপূর্বাব্দে উনি হিন্দুকুশ পর্বত অতিক্রম করে ভারতে আসেন, আর ওই সময়ে রাজত্ব করছিলেন ধননন্দ। আচ্ছা
আচ্ছা, আলেকজান্ডারের কি আলাদা করে তো আপনারা কোথাও কি কিছু লিখে রেখেছেন আলেকজান্ডার সম্পর্কে? একটু আমরা জানান। লিখেছি। তাহলে আমি আলেকজান্ডারের একটা জিনিস আমি বলবো, ও আলেকজান্ডার না টাইফয়েডে আক্রান্ত হয়ে মারা গেছিল। আচ্ছা, আলেকজান্ডারের হচ্ছে ঘোড়া, আলেকজান্ডারের ঘোড়ার নামটা খুব ইম্পর্টেন্ট। আলেকজান্ডারের ঘোড়ার নাম কেউ কারো জানা থাকলে বলতে পারেন। বুকেফেলাস। আলেকজান্ডারের ঘোড়ার নাম ছিল বুকেফেলাস। এটা লিখে নিন, এটা খুবই ইম্পর্টেন্ট। আলেকজান্ডারের ঘোড়ার নাম ছিল বুকেফেলাস, আর উনি মারা গিয়েছিলেন টাইফয়েড হয়ে। আর আলেকজান্ডারের আক্রমণের পরে ভারতে মানে ভারতীয় শিল্পরীতি এবং গ্রিক শিল্পরীতি মিশ্রণে তৈরি হয়েছিল গান্ধার শিল্পরীতি। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের শেষ হয়ে গেল, মানে আমাদের হচ্ছে নন্দ বংশ শেষ। আর আর হচ্ছে বেশিটা নেই, বুঝতে পারছি অনেক রাত হয়ে গেল, আর আমি অনেকক্ষণ ধরে বকর বকর করছি, আপনাদের ভালো লাগছে না শুনতে, সেটা বোঝাই যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা মৌর্য বংশে প্রবেশ করবো, ঠিক আছে? এবার এই যে আলেকজান্ডারের যে সেনাপতি ছিলেন, আলেকজান্ডারের সেনাপতির নাম কি? নাসিমা ম্যাম বলুন, আলেকজান্ডারের সেনাপতির নাম কি? সেলুকাস হবে ম্যাম? হ্যাঁ, সেলুকাস, একদম। আলেকজান্ডারের সেনাপতি ছিলেন সেলুকাস। আর এই সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে কিন্তু পরাজিত হয়েছিলেন, ঠিক আছে? পরাজিত হয়ে কিন্তু উনি ত্যাগ করেন, ভারত জয়ের আশা ত্যাগ করে দেন। আর আলেকজান্ডার তো মারা গেলেন, মাত্র 33 বছর বয়সে মারা গেলেন 323 অব্দে। এবার হচ্ছে আমাদের মৌর্য বংশের আমরা ঢুকবো। মৌর্য বংশের সময়কাল হচ্ছে 324 খ্রিস্টপূর্ব থেকে 187 খ্রিস্টপূর্ব। আর এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি ধননন্দকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন এবং মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন। আর এটা আমরা অনেকেই জানি, ছোটবেলা থেকেই আমরা শুনছি যে মৌর্য নামটি এসেছিল তেনার মার নাম মুরা থেকে। মুরা থেকে মৌর্য নামকরণ করা হয়। আর সেই সময় একজন বিখ্যাত ব্যক্তি যিনি হচ্ছেন কৌটিল্যের কথা আমরা জানি। কৌটিল্যের কি রচনা করেছিলেন? কৌটিল্যের কোন রচনা খুব বিখ্যাত? অর্থশাস্ত্র, কৌটিল্যের লেখা, একদম। এই কৌটিল্য ছিলেন ধননন্দের রাজসভার একজন পণ্ডিত, এবং এই কৌটিল্যকে হচ্ছে ধননন্দের রাজসভা থেকে বিতাড়িত করা হয়, এবং সেই কারণে চন্দ্রগুপ্ত মৌর্যকে কিন্তু উনি আড়ালেই তৈরি করেন রাজ সিংহাসনে বসার জন্য। এবং চন্দ্রগুপ্ত মৌর্য এই কৌটিল্যের সহায়তা নিয়ে ধননন্দকে পরাজিত করেন এবং হত্যা করেন, এবং উনি মগধের সিংহাসনে বসেন। এবং চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু ধননন্দের একে বিয়ে করেছিল, মানে ধননন্দের নামটা কি, মেয়ে নন্দিনীকে বিয়ে করেছিল। আচ্ছা, এইবার চন্দ্রগুপ্ত মৌর্য তো মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন। মৌর্য সাম্রাজ্য ছিল প্রথম সাম্রাজ্য যে পুরো ভারত জুড়ে তার রাজতন্ত্রকে বিস্তার করেছিল। মৌর্য সাম্রাজ্যই হলো প্রথম সাম্রাজ্য যার বিস্তার ছিল সমগ্র ভারতব্যাপী। আর এই মৌর্য সাম্রাজ্যের মানে সময়কালে বিখ্যাত ঘটনা কি কি ঘটেছিল? গ্রিক দূত মেগাস্থিনিস ভারতে প্রবেশ করেন এবং ভারত ভ্রমণে আসেন, এবং মেগাস্থিনিসের লেখা বিখ্যাত একটি বইয়ের কথা আমরা জানতে পারি। সেই বইয়ের নামটা আমি প্রিয়া ম্যামের কাছ থেকে জেনে নেব, যদি জানা থাকে প্রিয়া ম্যাম বলুন। আচ্ছা, শিলা ম্যাম হাত তুলেছেন, শিলা ম্যাম বলুন। হ্যাঁ, ইন্ডিকা, একদম একদম ইন্ডিকা উনি রচনা করেছিলেন, একদম, যেটি গ্রিক ভাষায় রচিত ছিল, ইন্ডিকা।
আচ্ছা, এইবার চন্দ্রগুপ্তের যে পিতা, সরি, চন্দ্রগুপ্তের পুত্র বিম্বিসার, বিন্দুসার, এই বিন্দুসারকে নিয়ে আমি একটা কাহিনী বলেছিলাম, আমি একটু শুনেছি আমার একজন স্যারের কাছ থেকেই শোনা, আমি একটু বলছি। এই বিন্দুসার ছিলেন প্রথম ভারতীয় সিজারিয়ান বেবি। বিথিকা ম্যামের হয়তো মনে পড়ছে, বিথিকা, আমি বলেছিলাম এটা। এই বিন্দুসার ছিলেন প্রথম ভারতীয় সিজারিয়ান বেবি। কেমন? এই হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য যখন ছিলেন, মানে শাসন করছিলেন, তখন ওই কৌটিল্য কি করতেন? অল্প অল্প করে হচ্ছে বিষ মেশাতেন, চন্দ্রগুপ্ত মৌর্যের খাবারে অল্প অল্প করে বিষ মেশাতেন, যাতে যাতে চন্দ্রগুপ্তকে মানে কেউ মানে বিষে যাতে মেরে ফেলতে না পারে। ঠিক আছে, অল্প অল্প করে প্রত্যেকদিনই ওনার খাবারে বিষ মিশিয়ে দেওয়া হতো, উনি সেটা খেতেন। এইবার একদিন ওনার ওই খাবারটি ওনার স্ত্রীর নামটা আমি নন্দিনী নয়, ওনার প্রথমা পত্নী যিনি ছিলেন, উনি হচ্ছে তখন সন্তান সম্ভবা, উনি তখন খেয়ে ফেলেন ওই খাবারটা। এবার ওনার তো অভ্যাস নেই বিষ খাবারটা খাওয়ার, তাই উনি তখন সন্তান সম্ভবা একদম, আর ওনার তখন হচ্ছে বিষক্রিয়া ঘটে। এবার ওই কৌটিল্যই কিন্তু তখন প্রথম ওই বিন্দুসারকে হচ্ছে মানে পেট কেটে আর কি বার করে, মানে প্রথম সিজারিয়ান বেবি বলা হয় বিন্দুসারকে। এবং বিন্দুসারের মা মারা যান এবং বিন্দুসার জন্মগ্রহণ করেন। ঠিক আছে, এবং ওই বিন্দুসারকে হচ্ছে এই বড় করে তোলে, ওই নন্দিনী বড় করে তোলে। আচ্ছা, এবার এই বিন্দুসারের পুত্র ছিলেন মানে মহান অশোক, যিনি ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রধান মানে শ্রেষ্ঠ রাজা, যিনি ছিলেন বিন্দুসারের পুত্র এবং চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি। এই সম্রাট অশোকের আমলে মানে মৌর্য সাম্রাজ্য প্রচুর বিস্তার লাভ করে, দক্ষিণে মহীশূর পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার লাভ করে। আচ্ছা, এই মৌর্য যুগে ভারতের প্রধান ভাষা ছিল প্রাকৃত। সেই সরোজ মহাজন পদে আমরা পেলাম প্রাকৃত ভাষা, সে কিন্তু এখনো মৌর্য যুগেও চলছে। আর সংস্কৃত নেই, সংস্কৃত এখন মৌর্য যুগ থেকে চলে গেছে। ঠিক আছে, এখন প্রাকৃত ভাষাতেই পুরোপুরি সমস্ত চলছে। এবার বিন্দুসারের উপাধিতে আসি। বিন্দুসারের উপাধি ছিল অমৃতঘাত। অমৃতঘাত কথার অর্থ হচ্ছে শত্রু বিনাশকারী। আর এই কোথায় গেল, বিন্দুসারের আমলে হয়েছিল ওই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় নির্মাণ হয়েছিল বিন্দুসারের আমলে। আর মৌর্য যুগে বিভিন্ন করের প্রচলন ছিল, বলি, তারপর হচ্ছে বিবিধ, উদক ভাগ, এই নামে বিভিন্ন করের প্রচলন ছিল। আচ্ছা, এবার বিন্দুসারের মৃত্যুর পর সিংহাসনে বসেন সম্রাট অশোক। সম্রাট অশোক সিংহাসনে বসেছিলেন 273 অব্দে, মানে 273 এই মৌর্য সাম্রাজ্য পর্যন্ত শেষ করে দেবো। এখনো গুপ্ত আছে, এগুলো পরের দিন হবে। ঠিক আছে, অনেকটা বেশি তো, গুপ্ত আছে, কুষাণ আছে, এগুলো অনেকটা বেশি। গুপ্ত হচ্ছে পরের দিন করবো, মৌর্য সাম্রাজ্য পর্যন্ত করে আজকে শেষ করে দেব। আর যদি আপনারা করতে চান আমার কোনো অসুবিধা নেই। না ম্যাম, অল্প অল্পই থাক। হ্যাঁ, ওই জন্যই বললাম মৌর্যটা বেশ বড়, মানে সম্রাট অশোকটা বেশ বড়, সম্রাট অশোক পর্যন্তই শেষ করব। ঠিক আছে, সম্রাট অশোক ছিলেন বিন্দুসারের পুত্র এবং নামটা কি, চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি, এবং উনি 273 খ্রিস্টপূর্বে সিংহাসনে বসেন। যার রাজ্যাভিষেক কিন্তু আগে হয়েছিল, 269 অব্দে, পরে হয়েছিল। যার রাজ্যাভিষেক হয়েছিল 269 অব্দে, এবং উনি হচ্ছে সিংহাসনে আরোহণ করেছিলেন 273 অব্দে। সিংহাসনে আরোহণের পর ওনার রাজ্যাভিষেক করতে 4 বছর সময় লেগেছিল।
কারণ কারণ ছিল কি, এই সিংহাসনে ওনার রাজ্যাভিষেকের সময় এই যে 4 বছর সময় লাগার কারণ ছিল ভ্রাতৃত্ব দ্বন্দ্ব। অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র, যেটি বর্তমানে বিহারের পাটনা। হ্যাঁ, ওই অশোকের না না না, অশোক না, মনে না, ঠিক আছে। অশোক হচ্ছে অশোকের চণ্ডাশোক বলা হতো, ঠিক আছে, অশোককে চণ্ডাশোক বলা হতো। কেন কেন কেউ বলতে পারবেন অশোককে চণ্ডাশোক কেন বলা হতো? ম্যাম তিনি প্রথম দিকে খুব নিষ্ঠুর ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, উনি তারপর ওই যে যুদ্ধে উনি তার অনেক মানুষ, নিজের 99 জন ভাইকে হত্যা করেছিলেন। হ্যাঁ নাভিশা ম্যাম, এবার বলুন। হ্যাঁ তারপর ওই যে কলিঙ্গের যুদ্ধে অনেক মানুষ কলিং যখন মারা যায়, হ্যাঁ তখন তিনি মানে বুঝতে পারেন এবং তারপর আস্তে আস্তে তিনি ওই হিংসাটা ত্যাগ করেছিলেন। হ্যাঁ, এবং উনি এবার ধম্ম লাভ হ্যাঁ, এবং করেন। পরবর্তীকালে হ্যাঁ তিনি এমনকি পশু পাখিদের মারাও বন্ধ করে দিয়েছিলেন আইন হ্যাঁ, করে। একদম একদম একদমই তাই। আচ্ছা, প্রথম জীবনে সম্রাট অশোক ছিলেন শিবের উপাসক। সম্রাট অশোক তার অনুশাসনগুলিকে 3টি ভাবে লিখেছিলেন। আচ্ছা, সম্রাট অশোকের লিপি কিন্তু পাঠোদ্ধার করা যায়নি। হ্যাঁ, ওই সম্রাট অশোকের হচ্ছে 3টে লিপি ছিল। এই 3টে লিপির মধ্যে হচ্ছে ওই একটা পাঠোদ্ধার করা যায়নি, যেটা হচ্ছে প্রস্তর লিপি। আমি বলে দিচ্ছি। আচ্ছা, সম্রাট অশোক তার অনুশাসনগুলিকে 3 ভাবে লিখেছিলেন। এক হচ্ছে গিরিলিপি, প্রথমটা হচ্ছে গিরিলিপি, 2 নম্বরটা হচ্ছে স্তম্ভলিপি, আর 3 নম্বরটা হচ্ছে প্রস্তর লিপি। আর ওই তার মধ্যে হচ্ছে ওই অনুশাসন আর স্তম্ভলিপি আর ওই গিরিলিপিটা হচ্ছে আপনার পাওয়া গেছে, মানে পাঠোদ্ধার করা গেছে, কিন্তু প্রস্তর লিপিটা পাঠোদ্ধার করা যায়নি। আমি জানি না, রঞ্জিত স্যার আছেন তো দেখছি। আচ্ছা, এইখানে একটা একটা বিখ্যাত একটা মানে মানে খুব বিখ্যাত বলা ভুল, ইম্পর্টেন্ট একটা শিলালিপি কোন রাজা ছিল? কোন শিলালিপি? বলছি ম্যাম, বলছি আসছি। অশোকের শিলালিপি, ওই খরষ্টি আর ব্রাহ্মী, ওই কথায় আসছেন শিলা ম্যাম? হ্যাঁ ম্যাম, বিভিন্ন প্রকার শিলালিপি পাওয়া যায়, সেগুলো হ্যাঁ কোন হ্যাঁ, বলছি। আচ্ছা, অশোকের যে সমস্ত শিলালিপিগুলি পাওয়া গিয়েছিল সেগুলি সব ব্রাহ্মী ভাষার ছিল, ব্রাহ্মী অক্ষরে লেখা ছিল। অশোকের যে সমস্ত শিলালিপি পাওয়া যায় সেগুলি সব ব্রাহ্মী অক্ষরে লেখা ছিল। আর এই অশোকের রাজত্বকালে দুটো লেখার মানে অক্ষরের লেখার প্রচলন শুরু হয়, খরষ্টি আর ব্রাহ্মী। খরষ্টি ও ব্রাহ্মী নামক দুটি লেখার প্রচলন শুরু হয় অশোকের রাজত্বকালে, এবং ওই অশোকের শিলালিপিগুলি সবই ব্রাহ্মী ভাষায় লেখা ছিল। এই অশোকটা করিয়ে শেষ হয়ে যাবে আজকে ক্লাস। আচ্ছা, অশোকের যে লিপি মানে অশোকের ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ, ব্রিটিশ একজন ইংরেজ ছিলেন জেমস প্রিন্সেপ। উনি হচ্ছেন অশোকের লিপি পাঠোদ্ধার করেন। আচ্ছা, এইবার হচ্ছে কলিঙ্গ যুদ্ধের কথায় আসবো। অশোক কলিঙ্গ জয় করেছিলেন 261 খ্রিস্টপূর্বাব্দে। এই যুদ্ধে অশোকের কলিঙ্গ যুদ্ধ হয়েছিল ধৌলি পাহাড়ে।
ধৌলি পাহাড়ে হয়েছিল অশোকের কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গে যেহেতু কোনো রাজা ছিল না, কলিঙ্গের শাসনভার ছিল জনসাধারণের ওপর। এই যুদ্ধে প্রায় 1.5 লক্ষ কলিঙ্গবাসী নিহত হয়েছিল এবং 1 লক্ষ মানুষকে কারাগার বন্দী করা হয়েছিল। মানে প্রায় 2.5 লক্ষ মানুষ এই যুদ্ধের ফলাফল ভোগ করেছিল। এবং এই কলিঙ্গ যুদ্ধের এত ধ্বংস হিংসার ভয়াবহতা দেখে অশোকের মনে এক অদ্ভুত মানসিক পরিবর্তন দেখা দেয়। তিনি শোকে কাতর হয়ে ওঠেন এবং তার মনের মধ্যে একটা শিথিলতা আসে এবং সেখান থেকে তিনি কি করেন যে মৌর্য মানে সাম্রাজ্যটাকে তিনি যেভাবে চালনা করছিলেন ঠিক সেটাকে উনি পরিবর্তন করে একেবারে ন্যায়পরায়ণ হয়ে ধর্মপরায়ণ হয়ে উনি মৌর্য সাম্রাজ্যটাকে শাসন করতে শুরু করলেন এবং উনি ওনার ধর্ম পরিবর্তন করে উনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হলেন। তার আগে তো উনি ব্রাহ্মণ ছিলেন, কলিঙ্গ যুদ্ধের আগে উনি ব্রাহ্মণ ছিলেন এবং শিবের উপাসক ছিলেন। কলিঙ্গ যুদ্ধের পর উনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন এবং তিনি মানে এতটাই আবেগপ্রবণ হয়ে যান যে তিনি প্রচুর ধর্মশালা, হাসপাতাল, পশু চিকিৎসালয় স্থাপন করেছিলেন। তিনি গো হত্যা নিষিদ্ধ করেছিলেন, বন্যপ্রাণী সংক্রান্ত আইন প্রণয়ন করেছিলেন। তিনি টিয়া, ময়না, রাজহাঁস, বাদুড়, গন্ডার, কচ্ছপ এবং চারপেয় যে সমস্ত প্রাণী ছিল সেই সমস্ত প্রাণী হত্যা নিষিদ্ধ করে দেন এবং মানে প্রথম অভয়ারণ্য স্থাপন করেন। অশোক প্রথম অভয়ারণ্য স্থাপন করেন। অভয়ারণ্য কাকে বলা হয়? নামের মধ্যেই লুকিয়ে রয়েছে এর সংজ্ঞা। যে কেউ বলুন অভয়ারণ্য। পশুদের যখন নিজের বাসস্থানের মধ্যেই পালন করা হয় সেটাকেই তো অভয়ারণ্য বলে। আচ্ছা, নামেরটা কি এরকম হবে ম্যাম, যে যে স্থানে যে অরণ্যে পশু পাখিরা অভয়ে চলাফেরা করতে পারে ওটাই? একদমই তাই। অভয়ে মানে নিজেদের বংশ বিস্তার, নিজেদের চলাফেরা তো অবশ্যই বংশ বিস্তার করতে পারে তাকেই বলা হয় অভয়ারণ্য। জীবনযাপন এবং বংশ বিস্তার করতে পারে তাকেই অভয়ারণ্য বলা হয়। এবং অশোক প্রথম অভয়ারণ্য স্থাপন করেছিলেন এবং তিনি যেহেতু বৌদ্ধ ধর্মে দীক্ষিত হলেন, তিনি বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য ধর্ম মহামাত্র নিয়োগ করেন। আচ্ছা, এইবার আমরা একটু অশোক স্তম্ভে আসবো। অশোক স্তম্ভ সারনাথের যে অশোক স্তম্ভ পাওয়া যায়, সারনাথের অশোক স্তম্ভে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাই। হাতি, সিংহ, ঘোড়া এবং ষাঁড়ের মূর্তি দেখতে পাই। সারনাথে প্রসিদ্ধ অশোক স্তম্ভে হাতি, সিংহ, ঘোড়া ও ষাঁড়ের মূর্তি দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবার অশোকের উপাধি। অশোকের উপাধি 4খানা পাওয়া যায়: দৈবপুত্র, রাজর্ষি। মানে এই যে উপাধিগুলো বলছি এগুলো ওনার মানে অ্যাজ আ সম্রাট আর কি। মানে উনি যখন সিংহাসনে বসেন, তারপরে সিংহাসনে বসার আগে তো ওনাকে চণ্ডাশোক বলা হতো, কিন্তু তারপরে আর কি সিংহাসনে বসার পরে উনি যে সমস্ত উপাধিগুলো পান: প্রিয়দর্শিনী, ধম্মাশোক, দৈবপুত্র আর রাজর্ষি। আচ্ছা, সম্রাট অশোকের একটি বিখ্যাত উক্তি ছিল। বিখ্যাত উক্তি যেটি তেনার কলিঙ্গ শিলালিপিতে খোদিত ছিল, মানে খোদাই করা ছিল কলিঙ্গ শিলালিপিতে। সেটির নাম সবে মুনিষে
পজা মমা, সবে মুনিষে পজা মমা, সবে মুনিষে পজা মমা। ঠিক আছে, এই উক্তিটি ওনার কলিঙ্গ শিলালিপিতে খোদাই করা ছিল। আর অশোক সম্পর্কে আর তেমন কিছু বলার নেই। আর হচ্ছে ওই অশোক সম্রাটের যে শিলালিপিগুলি পাওয়া যায় তার মধ্যে হচ্ছে 13 নম্বর শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের কথা লিখিত আছে। 13 নম্বর শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের কথা লিখিত আছে। বিভিন্ন শিলালিপি বিভিন্ন জিনিসের কথা বলেছেন। আর এবার একদম শেষে চলে এসেছি। মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। মৌর্য বংশের শেষ সম্রাটের নাম ছিল বৃহদ্রথ। বৈরিকার হ দয়রফলা থ, বৃহদ্রথ। ব্যাস, আমাদের মৌর্য বংশ শেষ। এবার মৌর্য বংশের পরে আরো বেশ কিছু বংশ উত্থান হয়। আচ্ছা, যে কেউ একটু চেষ্টা করুন, মৌর্য বংশের পরে কোন বংশের উত্থান হয়েছিল? গুপ্ত বংশ। না ম্যাম, গুপ্ত বংশ অনেক পরে, অনেক পরে। যদি বিখ্যাত বংশ বলা যায় তাহলে কুষাণ, বিখ্যাত বংশ। আর না হলে কুষাণের মাঝে আরো দুটো বংশ রয়েছে, শুঙ্গ বংশ। এগুলো পরের দিনে আসবো, এত ডিটেলসে আর করবো না। পরের দিনে কুষাণটা করবো, ওই সাতবাহন আছে, চেদি আছে, আর গুপ্ত করবো। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক, কি বলেন? কারণ গুপ্ত একটা বিশাল বড় জায়গা। গুপ্ত সাম্রাজ্যে এত কিছু আছে, এত কিছু আছে যে বলার কথা নয়। গুপ্ত সাম্রাজ্য খুবই বড়। গুপ্ত আছে, তারপরে চালুক্য আছে। চালুক্য কিন্তু খুব বড় একটা বংশ। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের পরবর্তী দিন জানতে হবে। আমি ভেবেছিলাম হয়তো আজকে শেষ করে দিতে পারবো, কিন্তু হবে না। আমি যা দেখছি সম্ভব নয়। মানে আরো একটা ক্লাস লাগবে আমাদের মুসলিম সাম্রাজ্যে ঢুকতে গেলে। এর মধ্যে প্রচুর প্রশ্ন আছে না, যেমন হচ্ছে আপনার ওই দান সাগর, অদ্ভুত সাগর, এগুলো কার লেখা? হ্যাঁ, একদিনে ঢুকবে না, একদম একদম। আর আমি ওটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি ওটা পাঠিয়ে দিচ্ছি এখন, ওটা একটু দেখে নিন। ঠিক আছে, আর একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব, এটা হচ্ছে মানে পড়াশোনার বাইরে। ওই আজ সৌম্যদীপ একটা গ্রুপে দিল, ওই কি এনএফটি নাকি এনটিএফ, ওই ওই হচ্ছে ওই সব আপনারা কেউ করেছেন নাকি? কি অ্যাপ যেন, এনটিএফ না এনএফটি? এনএফটি নাকি দিয়েছে, এনএফটি। হ্যাঁ, কারুর আছে? ম্যাম চঞ্চল স্যার করেছেন। আমি তো প্রথম শুনলাম। মানে আমাকে এই এক সপ্তাহ মতো আগে, এক সপ্তাহ হবে, হ্যাঁ এক সপ্তাহ আগে আমারই একটি বন্ধু, ও যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওই কনস্টেবল আর কি, ও আমাকে ফোন করে বলছে যে মনি তোমার একটা কথা বল। বলছে এরম এরম ব্যাপার, ও 22 পাস, ঠিক আছে। বলছে যে প্রথমে ইন্টারভিউ নিয়েই কথা হচ্ছে, আমি ভাবলাম হয়তো ইন্টারভিউর জন্যই ও ফোন করেছে। তারপরে বলছে তোকে একটা কথা বলি, এই যে বল। বলছে এরকম একটা অ্যাপের সন্ধান পেয়েছি, তুই এরকম জয়েন করতে পারিস। আচ্ছা, এরকম আর হয় নাকি? কেউ কোনো ফায়দা ছাড়া হচ্ছে এরকম টাকা দেবে নাকি? বলছে হ্যাঁ, ও নিজে নাকি পেয়েছে। ও বলছে আমি হচ্ছে এই এক সপ্তাহ মতো আমি খুলেছি, আমি পেয়েছি, আমার তো ভালোই প্রফিট হচ্ছে। যে টাকা দিয়েছিলাম সেটা তো ফেরত পেয়েছি, প্লাস আমি আরো টাকা লাগিয়েছি, সেটাও পাবো। ঠিক আছে, এবার হচ্ছে এরকম করে আমাকে বললো, বলছে তোকে, আমি বলছি তুই আমাকে বলছিস কেন? বলছে তোকে একটাই কারণে বলছি, তুই তো একজন সার্ভিস করিস, তাই তোর যদি টাকা চোর যায় তোর গায়ে লাগবে না। কিন্তু একটা বেকার ছেলে কি বলতে পারি বল? আবার হচ্ছে সেই চেন মারফত, মানে ও যদি আমাকে ঠকাতে পারে ও আবার পয়েন্ট পাবে, আর আমি যদি কাউকে ঠকাতে পারি আমি আবার পয়েন্ট পাবো, এরকম। আমি ঠিক আছে, আমি মায়ের সাথে আলোচনা করে জানাবো। তারপর থেকে তাকে ফোন করি। আর আজকে তো হচ্ছে এরকম, মানে আজকে না ওই কালকে একটা ফেসবুকে ভিডিও দেখি, অতটা বুঝতে পারিনি যে এইটাই সেই ব্যাপার। আজকে হচ্ছে সৌম্যদীপ গ্রুপে দিতে আমি ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হলো, সেই সব আর কি। এনএফটি না কি, আমি বললাম বাবা তাহলে কত কি ফ্রড জিনিস আজকাল উঠেছে। আমি ভাবছি ওকে কালকে একবার ফোন করবো, যে ওর কত টাকা লস গেল, জিজ্ঞাসা করবো যে কি ব্যাপারটা ওর হলো। ঠিক আছে, চলুন। ম্যাম প্রিয়াঙ্কা, বলছি হ্যাঁ।
বৃহস্পতিবার যদি মক হয় তাহলে কি ওই উইংস থেকেই হবে? ডেমো মক বলছি, ডেমো ডেমো ডেমো। আমি কি করে বলি বলুন তো ম্যাম, স্যার তো ক্লাস নেবেন না, বললেন। যদি হয় সেটা হ্যাঁ বলছি, যদি স্যার এখন হয়, তো যদি রিপ্লাই হয় কিছু উইংস দেননি। থেকেই হবে। হ্যাঁ উইংস থেকেই হবে। ঠিক আছে। এসআইপিটা কি চঞ্চল স্যার, আমাকে একটু বলুন তো। ম্যাম এসআইপি হচ্ছে ওই মানে ধরুন আহ, যে শেয়ার মার্কেটে যাদের ধরুন যে কোম্পানিগুলোর শেয়ার আছে, হুম ওইগুলোর শেয়ারটাকেই আপনি ইনস্টলমেন্টে কিনছেন। মানে ধরুন আপনি 1,000 টাকা করে টাটা ডিজিটালে একটা মানে ইনস্টলমেন্ট নিচ্ছেন, তো ওইটা হুম আপনার আস্তে আস্তে বাড়বে। তো যখন হবে তখন আপনি অনেক কটা টাকায় পাবেন। এবার ধরুন মানে টাটার মতো কোম্পানি তে হুম। ইনভেস্ট করা কেন ভালো, কারণ এটা কখনো ডুববে না। চট যাবে না। মানে কোনো মানে পসিবিলিটিও নেই, মানে 1% পসিবিলিটি তো থাকেই, তবে খুব একটা হুম। পসিবিলিটি নেই যে এটা পুরোটা ডুবে যাবে। আর ডুবে গেলেও কি হবে, ওর যা অ্যাসেট আছে সেই অ্যাসেট বেচে সরকার আপনাকে টাকা দিয়ে দিতে পারবে। তো এরকম স্টেবল কয়েকটা ইয়েতে আপনি এসআইপি করতে পারেন। এসআইপি মানে হচ্ছে আপনার সিমেট্রিক ইনস্টলমেন্ট, এরকম কিছু একটা হবে এসআইপি প্ল্যানিং, এরকম কিছু। মানে আচ্ছা আপনি মাসে মাসে যেরকম রেকারিং করেন, ওই রকম রেকারিং এর মতো শেয়ার মার্কেটও এরকম ভাবে রেকারিং ওয়াইজ করা যায় আর কি। ওইটা খুব ভালো, ওইটা খুব ওইটা আপনার মানে ওটাও একটা রিস্কের মধ্যে, কিন্তু ওটাতে খুব একটা লস হয় না আপনি যদি লং আচ্ছা টার্ম ধরুন, মানে করেন। আমার সত্যি এখন হাতে একদম টাকা পয়সা নেই, মানে এখন 1 বছর তো আমি করতে পারবো না কিছু, মানে আমি যদি পরে এটা করতে চাই তখন করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, পরে ম্যাম যে বেশি কোনো টাকা লাগে না, আপনি হ্যাঁ 100 টাকারও শেয়ার কিনতে পারেন। 100 টাকাতেও হয়, মানে হাজার হাজার টাকাতেও হয়। হ্যাঁ হ্যাঁ, 1,000 টাকায় হ্যাঁ আপনি হ্যাঁ। এসআইপি করে দেবেন। আমার যেমন অন্যান্য সবাই ওই টাটা ডিজিটাল বা তোমার আপনার পারাক পারাক, আপনি বুঝে যাবেন। আপনি ওই গ্রো অ্যাপটা যদি ইনস্টল করেন তাহলে বুঝে যাবেন। ওইটা গ্রো অ্যাপ আমার মোটামুটি আছে, আমার ইনস্টল করা আছে হ্যাঁ গ্রো অ্যাপ, হ্যাঁ, কিন্তু কি হয় ওটা তাতে ওটা আমি জানি না। মোটামুটি ওটা মোটামুটি ট্রাস্টেড ওটা। আমি আমি গ্রো অ্যাপটা করে দিয়েছে আমার উঠবি আর কি, ও আমার ইনস্টল করে দিয়েছে। ঠিক আছে, করে দিয়ে কি সব করে টোরে দিয়ে চলে গেছিল, আমি তাকে খুলিও না, অনেক মেল টেল ঢোকে। তো এবার ওই 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 পর্যন্তই, আমি তার কিচ্ছু জানি না, কিচ্ছু মানে কিচ্ছু জানি না। ওই ওর সঙ্গে যখন দেখা হয় ওই ফোনটা ঘাটে, ঘেটে ঘুটে ওই যা করার করে আবার চলে যায়, এই হচ্ছে না, ব্যাপার। ওইটা ওইটা করা উচিত, কারণ ওইটা কি বলুন তো, আপনি যদি এখন থেকে একটু 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 করে জমান না, তাহলে আপনি পরবর্তীকালে অনেক টাকা পাবেন, প্রচুর টাকা হয়ে যাবে ওটা। মানে ধরুন আজ থেকে 30 বছর পরে ওটা হিউজ অ্যামাউন্ট হয়ে যাবে। মানে আমার কাছ যেমন থেকে ধরুন হচ্ছে এই মাস দুয়েক মতো আগে, হ্যাঁ মানে কি মতো ডিসেম্বর মাসের দিকে আমার কাছ থেকে হচ্ছে 50,000 টাকা ধার নিয়েছিল, 1 সপ্তাহের মধ্যে আমাকে হচ্ছে 55,000 টাকা ফেরত দিয়েছে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি 5,000 টাকা এক্সট্রা কোথা থেকে দিচ্ছ, বলছে গ্রো অ্যাপ থেকে দিয়েছি। মানে আমি আর ডিটেলসে কিছু জিজ্ঞাসা করিনি, আপনার কাছ থেকে আমি বুঝলাম আর কি ব্যাপারটা। হ্যাঁ, মানে উনি তাহলে বোধহয় ইন্ট্রাডে তে ট্রেডিং করেন, মানে ওইটা আলাদা। ওইটা হচ্ছে আপনার দিনে দিনে ট্রেডিং হয়, ওটা খুব রিস্কি। ওটা আপনার একবারে হয় লস হয়ে যাবে প্রচুর, নাহলে প্রচুর লাভ হয়ে যাবে। আমি ওইটা বলছি না। আপনি মানে তাহলে যারা ধরুন এই স্যালারি পায় বা স্যালারি অ্যাকাউন্ট থেকে, তারা মোটামুটি একটা ওই 1,000 টাকা কি 2,000 কি 5,000, ম্যাক্সিমাম 5,000 টাকা, বুঝলেন তো। 5,000 টাকার আচ্ছা। বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন যেগুলো নাম দামি কোম্পানি, সেইগুলোতে হুম আপনি লাগিয়ে রাখতে পারেন। তাহলে কি হবে বলুন তো, প্রচুর টাকা। যেমন ধরুন 86 সালে একটা একটা লোকের দাদু, ও ও 1,000 টাকা হুম। দিয়ে টাটার একটা শেয়ার কিনেছিল। এখন এখন 2025-এ ওটার দাম কয়েক কোটি টাকা। মানে এরকম অবস্থা। তার মানে বুঝতে পারছেন কত কম্পাউন্ড হয়েছে ওটা। এইটা অবশ্যই মানে কি বলুন তো, মানে যখন সেই মিউচুয়াল ফান্ডস আর সাবজেক্টেড টু মার্কেট রিস্ক, প্লিজ এই রিড তো অল আমি ডকুমেন্টস। এখনই খুললাম অ্যাপটা, কি সব দেখাচ্ছে, আমার মাথায় কিছুই ঢুকছে না। আমি মানে ওই না, অ্যাপটাকে ওইটা খুললাম, ওইটা ওটা ওইটা আমার সাইট করাই আছে। ওইটা ওইটা কেউ যখন মানে আপনি যার কথা বললেন, ওর হুম সামনেই করবেন। ওকে বলবেন যে একটা ভালো দেখে কম আপনি, আমি আপনাকে বলে দিচ্ছি, ওই টাটা ফাটাতে করতে পারেন ম্যাম। টাটাতে হুম মোটামুটি হুম। স্টেবল, ওইগুলোতে মোটামুটি লস হবে না আপনার। এইটা এইটা আপনি করতেই পারেন, 1,000 2,000 যত আপনার আপনার যেরকম মনে হয় সেরকম ভাবে করতে পারেন। এসআইপি আচ্ছা বলবেন, হ্যাঁ। আচ্ছা, আপনি একটা কথা বললেন ট্রেডিং, মানে ট্রেডিং মানে এইগুলোকেই ট্রেডিং বলে?
না, ট্রেডিং মানে হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং, মানে হচ্ছে আপনার দিনের দিনে ট্রেডিং হবে। মানে আপনাকে ধরুন আপনি 50,000 টাকা লাগালেন একটা হ্যাঁ কোম্পানিতে, এবার ওটার হ্যাঁ। গ্রাফটা উঠলো, ঠিক আছে, তাহলে আপনি সেই আচ্ছা গ্রাফ যতটা উঠবে সেই অনুযায়ী টাকা পাবেন। ওইটা না করাই ভালো। ওইটা প্রচুর মাথা লাগে, ওটা মানে আন্দাজে ওটা কেন করা আমি উচিত আমি না। এটা জানতে চাইছি, আমার যে বেস্ট ফ্রেন্ড, ও হচ্ছে মানে ইঞ্জিনিয়ার, ও ট্রেডিং করে। ও আমাকে কিন্তু বলেছিল, মানে আমি অনেক আগেই বলেছিল, মানে চাকরি পাওয়ার বহু আগে ও আমাকে বলেছিল যে করার জন্য। আমি ওইটাই ট্রেডিং কথাটা শুনেই আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে ট্রেডিং জিনিসটা কি, তাহলে এই যে এই ব্যাপার। ট্রেডিং এ আপনার অনেক মানে মাথা লাগে, আর আপনাকে ওটাতে সময় দিতে হবে। মানে আন্দাজে করলে লোকসান হয়ে যেতে পারে। যেমন ধরুন এই আচ্ছা আচ্ছা। গ্রো অ্যাপটাই মিউচুয়াল ফান্ডের যে জায়গাটা আছে ওইটাতে গিয়ে দেখুন হ্যাঁ প্রচুর কটা আছে। যেমন ধরুন মতিলাল অসওয়াল, ঠিক আছে, ওইটাতে। তারপর আহ তোমার আপনার পারাগ পারেখ, তারপর এসবিআই পিএসইউ ফান্ড, এগুলো সব স্টেবল কোম্পানি। যেমন আদিত্য বিড়লা সান লাইফ যেটা আছে, এটাও ভালো হ্যাঁ। কোম্পানি। তো এইগুলোতে আপনি কি করবেন, আচ্ছা এগুলোতে আচ্ছা। ক্লিক করে দেখবেন অপশন আসছে যে স্টার্ট আচ্ছা এসআইপি, আমাকে ঠিক আছে। দেখাচ্ছে স্টকস, মিউচুয়াল ফান্ডস আর ইউপিআই নিচে আছে, আর তারপর উপরে আছে এক্সপ্লোর হোল্ডিং আর মাই ওয়াচ লিস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মাই ওয়াচ লিস্টের জায়গায় এক্সপ্লোরের জায়গায় নিচে নামুন। এক্সপ্লোরের জায়গায় মিউচুয়াল ফান্ডে, হ্যাঁ মিউচুয়াল ফান্ডে এক্সপ্লোরের জায়গায় নিচে নামুন, দেখুন অনেক কটা কোম্পানি দেখাবে। যেমন ধরুন এই পারাগ পারেখ যেটা আছে এইটা খুব ভালো। এইটা আপনার মোটামুটি মোটামুটি স্টেবল, এটাতে আমার আছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা আপনি দেখতে পারেন, তারপর টাটার দেখতে পারেন, এগুলো খুব ভালো। মতিলাল আচ্ছা যেটা দেখি। আছে। হ্যাঁ এই তো পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা হ্যাঁ মোটামুটি হ্যাঁ দেখুন। দেখাচ্ছে দেখুন দেখাচ্ছে। এইটাতে 3 বছরে আপনার 18.55% রিটার্ন দিচ্ছে। এটা ডান দিকে দেখতেই পাচ্ছেন এটা। হ্যাঁ মানে এই তো লেখাই আছে আপনি এই যে। যদি আপনি যদি 100 টাকা রাখেন তাহলে আপনি 118.55 টাকা পেয়েছেন 3 বছরে। মানে 3 বছরে বলতে এরকম রিটার্ন পেয়েছেন আর কি। আচ্ছা আঠারো আচ্ছা আচ্ছা পয়েন্ট তিন বুঝতে তিন পেরেছি। পার্সেন্ট খুবই ভালো। মানে খুবই ভালো এটা, আচ্ছা ওই জন্য দেখি আমি আপনি, এখনই হ্যাঁ এখনই কথা ওই বলবো ওই আর কি দাদা ব্যাপারটা যে নিয়ে। আছে ওর কাছ থেকে একটু হ্যাঁ আলোচনা হ্যাঁ করে আপনি ব্যাপারটা নিয়ে শুনবেন। জানবো। যত তাড়াতাড়ি আমি করবেন সত্যি তত এগুলো ভালো। মাথা ঘামাই না, আমার না মাথা লাগে, এগুলো মাথা লাগে, ও সময় বুঝবো না। না, ওই এই ও। এসআইপি টাতে মাথা লাগে না। এসআইপি মানে আমি যদি বুঝতে পারি আপনিও বুঝতে পারবেন। আচ্ছা এইটুকু আমি দেখি আমি একটু শিখে নেবো তাহলে। ঠিক আছে ম্যাম। হ্যাঁ ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার, আমাকে ব্যাপারগুলো একটু জানালেন, সত্যি ভালো হলো। না, আপনি শুরু করে দিন, সেই জন্যই বললাম আপনাকে। কারণ মানে কি বলুন তো, একটু বেশি বয়স হয়ে গেলে শুরু করে আর লাভ হবে না, তখন আপনি রিটার্ন বেশি পাবেন না। ও আর আবার যদি বয়সের ওপর ক্যান্সারের ডিপেন্ড করে ওষুধটা নাকি? যদি ক্যান্সারের ওষুধ বেরিয়ে যায় তাহলে অসুবিধা নাই, কিন্তু যদি না বেরোয় তখনও অসুবিধা। মানে সবাই তো ক্যান্সারে মরবো ধরুন। আমি এই চিন্তাই করি যে আদৌ বাঁচবো তো, 50 পেরোবে, আমার এই চিন্তাটা খুবই হয়, 50 আদৌ ক্রস হবে তো, মনে সেটাই, হয় না। মানে এখন যা জিনিসপত্রের অবস্থা, যা ভেজাল হ্যাঁ লেগেছে, হ্যাঁ হ্যাঁ। মোটামুটি এই 50 যেমন পেরোনো মানে আজকেই অনেক। আজকেই ধরুন না, আজকে যখন মানে টিফিনে আর কি ক্লাস, আমি বসে বসে ক্লাস করাচ্ছিলাম, আর টানা 8 ঘন্টা মতো বসেই করছি, মানে ক্লাস ইংলিশে ক্লাস নিচ্ছিলাম 4-এ। তো যখন আমি উঠলাম, মানে চেয়ার ছেড়ে যখন উঠেছি, আমার মাথাটা ফট করে ঘুরে গেল। এই এই যে ব্যাপারগুলো, আমার প্রেশার তো প্রচন্ড লো, আমি ফিল করি, ডাক্তার টাক্তার দেখালাম, সে কিচ্ছু হয়নি, ডাক্তার বলছে আপনি একদম ফিট আছেন, কিন্তু কেন যে আমার এরকম হুটহাট মাথা ব্যথা করে আমি নিজেই বুঝতে পারি না। তো একটু ওই সাথে লবণ জলটা খাবেন বেশি করে। আমার মারও ওয়াইফ লো নিয়ে প্রেশার। সাথে করে ঘুরি আমি রীতিমতো। আর এত কি বলুন তো, ছিল। একটু ফলমূল খাবেন। ফল খাওয়া সত্যি আর খুবই উপকার। কত খাবো, মানে আর কত খাবো, আমি খেয়ে খেয়ে ফুলে ঢোল হয়ে যাচ্ছি, কত খাবো, কিন্তু কিছু হচ্ছে না। ডাক্তার সেবারে গেলাম, ডাক্তার দেখে বলছে আপনার প্রেশার এত লো কেন, আপনি হ্যাঁ, নুন আমার খান। মারও খুব প্রেশার লো, তাও এখন ঠিক আছে। মানে ওইরকমই দেখা মাথা যাক। ঘুরে যায়। ঠিক আছে, চলুন হুম সবাই ঘুমিয়ে পড়ুন, খাওয়া দাওয়া করে নিন। হুম হুম শুভরাত্রি। হুম।